أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ফেমিনিজম সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা জেনেছি মাতৃত্ব এবং ক্যারিয়ার এই দুইটি বিষয়কে ঘিরে বর্তমান যুগের মেয়েদের তথা মায়েদের মধ্যে থাকা বিভিন্ন সংশয়, দ্বন্দ্ব এবং টানাপোড়েন সম্পর্কে। এই টানাপোড়েনগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে এর সমাধান কি? মাতৃত্ব এবং ক্যারিয়ারকে ঘিরে বর্তমান সময়ে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা বা মিথ প্রচলিত আছে। এই ধরনের 10টি নির্বাচিত মিথ নিয়ে আমরা আজকের পর্বে কথা বলবো এবং সেগুলো খণ্ডনের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে শুনে নেওয়া যাক সেই 10টি মিথ বা ভুল ধারণা কি। 1 নম্বর, ঘরে থাকা মেয়েরা কিছু করে না, অলস বসে থাকে। অর্থাৎ পরিবার কিংবা দেশ ও জাতির প্রতি তাদের কোনো অর্থনৈতিক অবদান নেই। 2 নম্বর, বেশিরভাগ নারী কর্মজীবী, অর্থাৎ যারা কিছু করতে পারে না ওরাই নাকি বাধ্য হয়ে গৃহিণী আর সংসারী নারী হয়, ওরা লুজার। 3 নম্বর, স্বামী স্ত্রী দুজনে মিলে কামাই করলে সংসারে ডাবল ইনকাম, ডাবল সুখ। 4 নম্বর, ক্যারিয়ার নাকি মাতৃত্ব, এটা যার যার চয়েস, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা, এই দুইটির মাঝে নাকি কোনো দ্বন্দ্বই নেই। 5 নম্বর, গৃহিণী মায়েদের নাকি কোনো পরিচয় নেই, ওরা আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকটে ভোগে। 6 নম্বর, গৃহিণী হওয়া মানে অন্যের গোলামি করা, অর্থাৎ স্বামীর গোলামি করা, আর চাকরি করা মানে স্বাধীন স্বনির্ভর আত্মপ্রত্যয়ী নারী হওয়া। 7 নম্বর, আদর্শ মা হতে গেলে নাকি নিজের স্বপ্ন, স্বাদ, আহ্লাদ পূরণ করা যায় না। অনেকেই বলেন মাতৃত্বকে এত মহান করে দেখানোর কিছু নেই, আদর্শ মা হতে গেলে এত স্যাক্রিফাইস করতে হবে কেন? 8 নম্বর, গৃহিণী হওয়া খুবই বোরিং, খুবই একঘেয়ে কাজ। অর্থাৎ অনেকেই বলেন সারাদিন ঘরে বসে বসে করবোটা কি? 9 নম্বর মিথ, সন্তানকে সারাদিন সময় দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ কোয়ালিটি টাইম দিলেই নাকি যথেষ্ট। অর্থাৎ অনেকেই বলেন এত বেশি সময় দিলে আর এত বেশি দেখাশোনা করলে বাচ্চারা স্বনির্ভর হতে পারে না। 10 নম্বর মিথ, মাতৃত্বের অনেক বিকল্প আছে, এই ধারণায় বিশ্বাস করা। অর্থাৎ বায়োলজিক্যাল মায়ের দরকার নেই, বাচ্চার বিকাশের জন্য যে কোনো কেয়ার গিভার হলেই নাকি যথেষ্ট, যেমন বাবা, দাদা দাদি, নানা নানি, খালা কিংবা বাসার গৃহকর্মী, কাজের লোক, কেয়ার সেন্টার সেখানকার যারা আছে, গৃহশিক্ষক, অথবা একসাথে সমবয়সী কিছু বাচ্চা থাকলেই চলবে। সংক্ষেপে এই হচ্ছে আজকের পর্বে আলোচিত 10টি মিথ। মানুষ কম বেশি এগুলোকে বিশ্বাস করে, আর বিশ্বাস না করলেও অন্ততপক্ষে সমাজে এই কথাগুলো চালু আছে পিক আপ লাইন হিসেবে অথবা পাঞ্চ লাইন হিসেবে। মূলত এই 10টি মিথের সাথে শাখা প্রশাখা হিসেবে আরও অনেকগুলো কথা বা ভুল ধারণা জড়িয়ে আছে। সেগুলো ইনশাআল্লাহ এক এক করে প্রতিটি পয়েন্ট আলোচনার সাথে প্রাসঙ্গিকভাবে আসতে থাকবে। সুতরাং আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভুল ধারণাগুলো প্রচলিত আছে, এগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন উৎস থেকে। প্রধানত অবশ্যই ফেমিনিজম এবং তাদের নেতিবাচক প্রোপাগান্ডা থেকে। এছাড়াও গত 100 বছরে বিশ্বব্যাপী যেই সব মানবরচিত মতবাদের উত্থান ঘটেছে, যেমন মডার্নিজম, লিবারালিজম, কমিউনিজম, পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, এবং এর সাথে জড়িত মানুষের ভোগবাদী, জড়বাদী, বস্তুবাদী মানসিকতা, এগুলোরও প্রভাব অবশ্যই আছে। বড় অংশটি অবশ্যই এসেছে নারীবাদী প্রচারণা থেকে, যারা নারীদের ঐতিহ্যগত, পারিবারিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে দিনরাত নেতিবাচক ধারণা লালন করে, প্রচার করে এবং নারীদেরকে শেখায় স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হতে। এই সবগুলো বিষয় নিয়েই এই পর্বে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।
প্রথম মিথ, ঘরে থাকা মেয়েরা কিছু করে না। এই পয়েন্টে যাওয়ার আগে আরেকটি ভুল ধারণা নিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। সেটা হচ্ছে, অনেকেই মনে করেন নারীবাদের সমালোচনা না করে মেয়েদের উচিত নারীবাদকে ধন্যবাদ দেওয়া, কারণ নারীবাদী আন্দোলনের কারণেই নাকি এখনকার মেয়েরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছে আর ব্যাপকভাবে স্কুল কলেজে শিক্ষাক্ষেত্রে যোগদান করতে পারছে, এরপর ক্যারিয়ার গঠন করতে পারছে বা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পেরেছে। এজন্য ওরা বলে সবার উচিত নারীবাদের সমালোচনা বাদ দিয়ে নারীবাদকে ধন্যবাদ জানানো। এই আন্দোলন না থাকলে নাকি মেয়েরা কখনোই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে পারত না। পুরুষরা যেভাবে চক্রান্ত করে নারীদেরকে ঘরে ঘরে বন্দি করে রেখেছে আর যাবতীয় রিপ্রোডাক্টিভ কাজের দায়িত্ব চাপিয়ে দিয়েছে নারীদের উপরে, আর এভাবে স্ত্রী জাতির বৈশ্বিক ঐতিহাসিক পরাজয় ঘটিয়েছে, যদি এগুলো এভাবেই চলতে থাকতো তাহলে এখনও পর্যন্ত নারীদেরকে ঘরে বন্দি হয়েই থাকতে হতো। এই দাবি, এই কথাকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। প্রথমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখা যাক। নারীবাদের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে আমরা জেনেছি নারীবাদের ইতিহাস মূলত শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, আরও সুনির্দিষ্টভাবে বললে 1960 সালের পর থেকে, যেটাকে বলা হয় নারীবাদী আন্দোলনের দ্বিতীয় তরঙ্গ। এর আগে কার্যত নারীবাদী আন্দোলন বলে কিছু ছিল না। অথচ বিশ্বব্যাপী নারীরা ঘরের বাইরে কর্মক্ষেত্রে যোগদানের যেসব ঐতিহাসিক ঘটনা আছে, তার মধ্যে প্রথমটি শুরু হয়েছে আরও প্রায় 200 বছর আগে। সেই সময়টা ছিল ইউরোপে যখন শিল্প বিপ্লবের উত্থান ঘটছিল, 1760 সাল পরবর্তী সময়টাতে। সেই সময়ে পৃথিবীতে কোথাও নারীবাদী আন্দোলনের চিহ্নমাত্র কিছুই ছিল না। তখন শিল্প বিপ্লবের ফলে নানা ধরনের কলকারখানা চালু হচ্ছিল এবং সেখানে নারী এবং শিশুদেরকে ব্যাপকভাবে নিয়োগ করা শুরু হলো। এর কারণ ছিল তাদেরকে কম বেতন দিয়ে বা কম মজুরি দিয়ে কাজ করানো যেত। সেই কলকারখানা ফ্যাক্টরিতে সেই কাজগুলো ছিল খুবই মারাত্মক, ঝুঁকিপূর্ণ এবং পরিশ্রমের, ক্লান্তিকর। সেই সব কাজে বাধ্য হয়ে দরিদ্র মহিলারা কাজ করত। সারাদিনের অমানুষিক পরিশ্রমের পর অল্প কিছু পারিশ্রমিক পেত। বলাই বাহুল্য, সেই ধরনের কাজ, সেই পেশা কোনো নারীর কাঙ্ক্ষিত স্বপ্নের ক্যারিয়ার কোনোভাবেই ছিল না, বরং ছিল এক প্রকারের দাসত্ব। শুধুমাত্র টিকে থাকার কারণে পেটের দায়ে স্বামী সন্তান সংসার ছেড়ে তারা সেখানে দিনরাত কাজ করত। এটাই ছিল বিশ্বব্যাপী নারীদের ঘরের বাইরে গিয়ে কর্মক্ষেত্রে যোগদানের প্রথম উল্লেখযোগ্য ঘটনা। একইভাবে আমাদের দেশে 1980 সালের পর থেকে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিকশিত হতে শুরু করে এবং সেখানে বেশি করে মেয়েদেরকে নিয়োগ দেওয়া শুরু হয়, এর পেছনেও মূল কারণ ছিল এটাই, সেটা হচ্ছে তাদেরকে কম বেতন দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। বিশ্বব্যাপী নারীবাদের উত্থান ঘটেছে যেই পশ্চিমা সভ্যতার মাধ্যমে। সেই সভ্যতায় ঐতিহাসিকভাবে দ্বিতীয়বার নারীদের গণহারে ঘর ছেড়ে বেরিয়ে আসার ঘটনাটা ছিল যখন 1930 সালের দিকে অর্থনৈতিক মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন দেখা দিয়েছিল। পুরুষরা কাজ করে পরিবার চালানোর মতো প্রয়োজনীয় অর্থ রোজগার করতে পারছিল না, তখন বাধ্য হয়ে নারীদেরকেও ঘরের বাইরে গিয়ে কাজ করে টাকা পয়সা কামাই করার কাজ শুরু করতে হয়। এরপর তৃতীয়বার নারীরা বিরাট সংখ্যায় ঘরের বাইরে কর্মক্ষেত্রে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। স্বাভাবিকভাবেই পুরুষেরা যুদ্ধ করতে গেল, আর এদিকে সমাজ, দেশ, রাষ্ট্র চালানোর জন্য নানা ধরনের যেসব গুরুত্বপূর্ণ কাজ করতে হতো, সেই সকল কাজে প্রয়োজনীয় সংখ্যক পুরুষ পাওয়া যাচ্ছিল না। তাই পুরুষদের ফেলে যাওয়া সেই সব কাজে যেন নারীদেরকে যোগদান করানো যায়, এই পলিসি বা নীতি গ্রহণ করা হলো। পুরুষদের রেখে যাওয়া কাজে নারীদেরকে নিযুক্ত করা শুরু হলো। নানাভাবে ব্যাপক প্রচারণা চালানো শুরু হলো, পোস্টার থেকে শুরু করে নানা রকমের বিজ্ঞাপন পর্যন্ত। সেই রকমের কিছু বিখ্যাত পোস্টার সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, যার মধ্যে রয়েছে ডু দ্য জব হি লেফট বিহাইন্ড, এরপরে আছে রোজি দ্য রিভেটার এবং আছে উই ক্যান ডু ইট ইত্যাদি। সুতরাং ঐতিহাসিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী গণহারে নারীদের কর্মক্ষেত্রে যোগদানের পেছনে নারীবাদী আন্দোলনের কোনো ভূমিকা নেই, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণই ছিল প্রধান। এরপরে আরও রয়েছে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত আবিষ্কারের ভূমিকা। গত 100-150 বছরে বিশ্বব্যাপী নানা ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কার হয়েছে। গৃহস্থালী কাজে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে, ফলে দৈনন্দিন কাজে শারীরিক শ্রমের যে প্রয়োজনীয়তা সেটা বহুলাংশে হ্রাস পেয়েছে।
একই সাথে এই সকল কাজ করতে গিয়ে আগে যতটা সময় লাগত সেই সময়টাও বেঁচে যাচ্ছিল। ফলে নারী পুরুষ নির্বিশেষে সবার হাতেই কিছুটা বাড়তি সময় অবসর হিসেবে পাওয়া গেল, আর মানুষ ভাবতে লাগলো এই সময়টাকে কি কাজে লাগানো যায়। দ্য মিথ অফ মেল পাওয়ার, ওয়ারেন ফারেলের রচিত বিখ্যাত বই, সেই বইটির শুরুতে লেখক একটি দারুণ দৃষ্টিকোণ থেকে আলোচনা শুরু করেছেন। তিনি বলেছেন, নারীবাদ যেটা দাবি করে, অর্থাৎ বিশ্বব্যাপী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার সব পুরুষরা নাকি চক্রান্ত করে মেয়েদেরকে ঘরে ঘরে বন্দি করে রেখেছে, আর ঘরের ক্লান্তিকর একঘেয়ে কাজগুলো চাপিয়ে দিয়েছে নারীদের উপরে। কিন্তু লেখক এই দাবি খণ্ডন করে বলেছেন, পুরুষেরা বরং নারীদের জীবনকে সহজ করে দিয়েছে। অন্তত গত 100-150 বছরের ইতিহাস সেটাই বলছে। কিভাবে? গত 1-150 বছরে গৃহস্থালী কাজে এত ধরনের আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যে এখন ঘরে থাকা মেয়েদের হাতে প্রচুর অবসর সময় থাকে। আর এই সব আবিষ্কারের প্রায় 95% কিংবা তার থেকেও বেশি ঘটেছে পুরুষদের মাধ্যমে। বিশ্বব্যাপী পুরুষরা যদি চক্রান্ত করে নারীদেরকে বন্দি করে রাখত, তাহলে পুরুষেরা এই ধরনের আবিষ্কারের মাধ্যমে নারীদের জীবনকে সহজ করে দিত না। মাত্র 100 বছর আগে নারীদের সংসার জীবন কেমন ছিল? সংসারের কাজগুলো করতে গিয়ে একজন নারীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় প্রচুর পরিশ্রম করতে হতো। প্রথমত একজন নারীর বিয়ে হয়ে যেত সাবালিকা হওয়ার সাথে সাথেই। সেই বয়সে সে সংসার জীবনে প্রবেশ করত এবং এরপর জীবনভর একের পর এক সন্তানের মা হতো। বিশ্বব্যাপী নারীদের বিয়ের সর্বোচ্চ বয়স ছিল 14 বছর। এরপর একের পর এক সন্তানের মা হওয়া, সন্তান ধারণ, সন্তান প্রসব, লালন পালন এবং সর্বোপরি সংসার দেখাশোনার কাজে ব্যস্ত থেকেই তাদের জীবন শেষ হয়ে যেত। তাদের হাতে এতটা অবসর কখনোই থাকতো না যে ঘরের বাইরে গিয়ে কাজ না করার কারণে কিংবা কিছু বাড়তি টাকা পয়সা কামাই না করার কারণে নিজেদেরকে অসুখী মনে করবে, বরং এই সুযোগটাই তাদের ছিল না। এরপর বৈপ্লবিক পরিবর্তন ঘটল পুরুষদের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের কারণে। নারীদের জীবনযাত্রা সহজ হয়ে এলো, ঘরের কাজে সময় বেঁচে গেল। এখানে লক্ষণীয় এই যে বেশিরভাগ আবিষ্কার পুরুষদের মাধ্যমে হয়েছে, এর মাধ্যমে নারীরা জ্ঞান বিজ্ঞান শিখতে পারবে না কিংবা তাদেরকে পুরুষের তুলনায় খাটো করা এটা কখনোই উদ্দেশ্য নয়। পুরুষদের কথাটি আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে, নারীবাদ যেটা বলে যে বিশ্বব্যাপী পুরুষরা চক্রান্ত করে নারীদেরকে বন্দী করেছে, নারীদের জীবনকে কঠিন করে দিয়েছে, ইতিহাসে 1000 বছর ধরে এটাই নাকি চলছে, এই সব কথার কোনো ভিত্তি নেই। আর অন্যদিক থেকে বলতে গেলে প্রচ্ছন্নভাবে পুরুষদের এসব আবিষ্কারের পেছনে নারীদেরও অবদান রয়েছে। কারণ নারীরা পুরুষদের পরিবার এবং ঘর সংসার সামলিয়েছে বলেই পুরুষেরা সেই সময়টা কাজে লাগাতে পেরেছে জ্ঞান বিজ্ঞান চর্চা এবং ল্যাবরেটরিতে। ফলে দিন শেষে নারী পুরুষ উভয়েই উপকৃত হয়েছে। সুতরাং বিশ্বব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নয়ন এবং নিত্য নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রার ধরনে পরিবর্তন আসতে লাগলো। দৈহিক শ্রমের মাধ্যমে কাজ করতে হয়, এই ধরনের কাজের প্রয়োজনীয়তা দিন দিন কমে আসলো। আরামদায়ক বহুতল ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চেয়ার টেবিলে বসে কাজ করা যায়, এই ধরনের কাজের সংখ্যা বাড়তে লাগলো। কলকারখানাগুলোতেও শ্রম নির্ভর কাজের প্রয়োজনীয়তা কমে আসলো। মেশিনের মাধ্যমে মনিটরিং করা যায়, সহজ কথায় বিভিন্ন সুইচ টিপে কাজ করা যায়, এই ধরনের কাজের সংখ্যা বাড়ল। অফিস আদালতে কাগজ কলমে বসে করা যায়, কম্পিউটার টাইপরাইটার মেশিনে বসে করা যায়, এই ধরনের কাজের সংখ্যা বেড়ে গেল। এই অবস্থায় নারী পুরুষের দৈহিক গঠন এবং পার্থক্যের কারণে আগের মতো শ্রমের মাধ্যমে কাজের যে আউটপুট ঘটত সেই পার্থক্য দেখা যাচ্ছিল না। শারীরিকভাবে ছেলেরা যেসব কাজ করতে পারত, একটা লেভেল পর্যন্ত মেয়েরাও সেগুলো করতে লাগলো। এমনই একটি পরিস্থিতিতে 60-এর দশকে, 60 এবং 70-এর দশকে ইউরোপে এবং আমেরিকায় যখন দ্বিতীয় তরঙ্গের নারীবাদের উত্থান ঘটল, সেই পরিস্থিতিতে 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইকুয়াল পে অ্যাক্ট বা সমমজুরি আইন পাশ হলো। পরবর্তীতে এর ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের আইন পাশ হয়েছে। সুতরাং এখানেও দেখা যাচ্ছে অফিস আদালতের কাজে মেয়েদের যোগদানের পেছনে বৈজ্ঞানিক আবিষ্কার এবং মানুষের জীবনযাত্রার ধরনের পরিবর্তনের প্রভাবটাই বেশি। নারীবাদী আন্দোলনের কিছু প্রভাব থাকলেও, যেমন তাদেরকে মানসিকভাবে উৎসাহিত করা, সেগুলো থাকলেও এসবের ভূমিকা কখনোই প্রধান নয়। আরেকটি বিষয় না বললেই নয়, গণহারে মেয়েদের কর্মক্ষেত্রে যোগদানের পেছনে আরেকটি আবিষ্কারের বৈপ্লবিক ভূমিকা রয়েছে। সেটা হচ্ছে 1960-এর দশকে বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রীকরণ বড়ি আবিষ্কার। মানব ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের বহু পদ্ধতি বহু আগে থেকেই চলে এসেছে, কিন্তু সেগুলো কখনোই
এতটা সফলতা অর্জন করতে পারেনি। স্বাভাবিকভাবেই এর আগে বৈবাহিক জীবনে প্রবেশের পর একজন নারীকে সমগ্র জীবনে কমপক্ষে 8 বা 10 বার সন্তানের মা হতে হতো কিংবা এর থেকেও বেশি। আর বার্থ কন্ট্রোল পিল আবিষ্কারের পর মায়েরা 2টি 3টি এমনকি 1টি সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেওয়া শুরু করলো। ফলে সন্তান ধারণ, সন্তান প্রসব এবং পরবর্তীতে সন্তান লালন পালনের কাজে তাদেরকে আর আগের মতো অত সময় দিতে হতো না। এর ফলেও তাদের হাতে বহু সময় বেঁচে গেল। এই সময়টা, এই সুযোগটা কাজে লাগিয়ে তারা ঘরের বাইরে গিয়ে কর্মক্ষেত্রে যোগদান করল। এখানেও বলা যায় এই বার্থ কন্ট্রোল পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এটার আবিষ্কারের পেছনে নারীবাদী আন্দোলনের কোনো ভূমিকা নেই। অন্যান্য আবিষ্কারের মতো এটাও এসেছে পুরুষদের হাত ধরে। সুতরাং ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং জীবনযাত্রার ধরন পরিবর্তন এই 3টি দিক থেকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ব্যাপকভাবে ঘরের বাইরে মেয়েদের কর্মক্ষেত্রে যোগদানের পেছনে এদের ভূমিকাই প্রধান। নারীবাদের ভূমিকা কখনোই প্রধান নয়, একক কখনোই নয়, কিছু ভূমিকা থাকলেও সেটা খুবই সামান্য। কাজেই যারা বলে মানুষের উচিত নারীবাদের সমালোচনা বাদ দিয়ে নারীবাদের প্রতি কৃতজ্ঞ হওয়া, কারণ এই নারীবাদের কারণেই নাকি মেয়েরা কর্মক্ষেত্রে যোগদান করতে পেরেছে, শিক্ষা অর্জন করতে পেরেছে, স্কুল কলেজে যেতে পারছে, ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারছে, এই সব দাবি মোটেও সত্য নয়। এবারে শুরু করছি আজকের পর্বের মূল অংশ, সেই 10টি মিথ খণ্ডন করা। 1 নম্বর মিথ, ঘরে থাকা মেয়েরা নাকি কিছু করে না। কিছু করে না এটা বলতে বোঝানো হচ্ছে তাদের কাজের কোনো অর্থনৈতিক মূল্য নেই। সংসারে তারা কোনো টাকা পয়সা কামাই রোজগার করছে না, আবার সমাজে কিংবা রাষ্ট্রে তাদের নাকি কোনো অর্থনৈতিক অবদান নেই। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়, কর্মজীবী নারী, এই শব্দটি নিয়েও সমালোচনার অবকাশ আছে। যারা ঘরের বাইরে কাজ করে শুধু কি তারাই কর্মজীবী? আর ঘরে থাকা নারীরা কি কোনো কাজ করছে না, তারা কি কর্মজীবী নয়? আবার যে নারী ঘরের বাইরে গিয়ে টাকা পয়সা কামাই করার কাজ করছে, তাকেও তো দিন শেষে ঘরে ফিরে সন্তান, সংসার, পরিবার দেখাশোনা করতে হচ্ছে, তাদেরকে সময় দিতে হচ্ছে, এইসব সামাল করতে হচ্ছে। তাহলে সেই মেয়েটি কি সংসারী মেয়ে নয়? এখানে আসল বিষয় হচ্ছে, যেহেতু ধরে নেওয়া হয় ঘরের বাইরে কাজ করা মেয়েটা সে আসলে একজন রোজগেরে গিন্নি, অর্থাৎ টাকা পয়সা কামাই করছে, সুতরাং ওটাই হচ্ছে কাজ, আর ঘরের যে কাজ সেটা কোনো কাজ নয়। এজন্যই অনেককে বলতে শোনা যায় ঘরে থাকা মেয়েরা কিছু করে না, সারাদিন অলস বসে থাকে, ওরা কোনো কাজই করে না। আবার অনেকে বলেন ওরা শুধু একটা নিয়ে পড়ে আছে, আর আমি কর্মজীবী নারী, আমি সব পারি, আমি সব সামলাই। আবার অনেকে বলে এত পড়ালেখা করে যখন ঘরেই বসে থাকবে, তাহলে এই পড়ালেখার কী মূল্য থাকলো? শিশুর প্রতি মায়ের যত্ন, মমতা, ভালোবাসা, শিশু এবং মায়ের অ্যাটাচমেন্টের গুরুত্ব, এই বিষয়গুলো সম্পর্কে চাইলে অনেক কথাই বলতে পারেন, যার কিছুটা আমরা পূর্ববর্তী পর্বগুলোতেও আলোচনা করেছি। এগুলোর জবাবে অনেকে বলতে পারেন এইসব হচ্ছে শুধু আবেগী কথা। যত্ন, মমতা, ভালোবাসা এগুলো তো চোখে দেখা যায় না, মাপা যায় না। ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নেওয়া যায় এইসবের কোনো মূল্য নেই। যেটার মূল্য আছে সেই টাকা পয়সা দিয়েই আলোচনা শুরু করা যাক। টাকা পয়সা দিয়েই ঘরে থাকা মায়েদের কাজের মূল্য মাপার চেষ্টা করা যাক। তাহলে আশা করি আমরা বুঝতে পারবো ঘরে থেকে তারা পরিবারে এবং রাষ্ট্রে, সমাজে অর্থনৈতিক কোনো অবদান রাখতে পারছেন কিনা। বাংলাদেশের প্রেক্ষিতে মেয়েরা এবং মায়েরা ঘরে থেকে যে কাজ করছে, যে কাজের জন্য কেউই তাদেরকে বেতন দেয় না, সেই কাজ এর অর্থনৈতিক মূল্য হচ্ছে এই দেশের মোট জিডিপির 48.54% সমতুল্য। এই মতামত প্রকাশ করেছে সানেম বা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং। 2016-17 অর্থবছরের জিডিপি অনুসারে তারা এই মত দিয়েছেন এবং দাবি করেছেন নারীদের এই কাজের স্বীকৃতি দেওয়া উচিত। ব্যাপারটা কীরকম চলুন একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। আপনার বাসার কাছেই হয়তো একটি লন্ড্রি আছে। সেখানে যদি কাপড় ধোয়া এবং ইস্ত্রি করতে যান, তাহলে কাপড়ের আইটেমের মান অনুসারে 10 টাকা থেকে 30 টাকা কিংবা এর থেকে বেশি চার্জ হতে পারে। অথচ অধিকাংশ পরিবারে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছেন, এর জন্য কোনো টাকা দাবি করছেন না। এইসব কাজের মাধ্যমে তারা পরিবারের বহু খরচ বাঁচিয়ে দিচ্ছেন। এই কাজ যদি লন্ড্রিতে গিয়ে করতে হতো, তাহলে একটি হিসাব অনুসারে এক একটি পরিবারে প্রতি মাসে প্রায় 1500 বা 1600 টাকা খরচ হতো। এদিকে গ্রাম অঞ্চলের নারীদের কথা চিন্তা করুন।
গবাদি পশুর যত্ন নেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো, পরিষ্কার করানো, হাঁস মুরগি লালন পালন করা, তাদেরকে খাবার খাওয়ানো, এগুলো অধিকাংশ পরিবারে মহিলারাই করে থাকেন। গৃহস্থালির সমস্ত কাজ তো মেয়েরা করেনি। এত সব কাজে তাদেরকে এতটাই ব্যস্ত থাকতে হয় যে তারা অভিযোগ করে বলেন যে আমাদের হাতে বিশ্রাম নেওয়ার মতো কোনো সময় থাকে না, এমনকি অসুস্থ হলেও কাজ করতে হয়। যেসব নারী কর্মজীবী নন, অর্থাৎ পুরোটা সময় বাড়িতে থাকেন, তাদেরকে দৈনিক কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা কাজ করতে হয়। আর যারা বাইরে কাজ করেন তাদেরকেও বাড়ি ফিরে আসার পর কমপক্ষে 3 ঘন্টা কাজ করতে হয়। এইসব কাজের মধ্যে রয়েছে বাচ্চাদেরকে লেখাপড়া করানো, তাদেরকে স্কুলে আনা নেওয়া করা, বাচ্চার গৃহশিক্ষকের ব্যবস্থা করা অথবা নিজে থেকেই তাদেরকে পড়ালেখা করানো, নিজের সন্তানের উপরে শিক্ষকের ভূমিকা পালন করা, শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করা, তাদেরকে সৎ উপদেশ দেওয়া, আদব আখলাক আচার আচরণ সংশোধন করে দেওয়া, কাউন্সিলিং করানো। এরপরে আছে পরিবারের বয়স্ক ব্যক্তিদের যত্ন আত্তি নেওয়া। যেমন ধরুন, একটি পরিবারে কেউ বয়স্ক অসুস্থ হলো, সেখানে যদি বাইরে থেকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে নিয়ে আসতে হয়, তাহলে কমপক্ষে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে প্রতি মাসে। আর যদি বাইরে থেকে একজন রাঁধুনি এনে রান্না করাতে হয়, তাহলে মান ভেদে খরচের পরিমাণ ওঠানামা করতে পারে। যেমন একটি ছোট রেস্টুরেন্টে একজন রাঁধুনি দৈনিক 200 টাকা চার্জ নেন। এই হিসেবে তাকে মাসে 6,000 টাকা বেতন দিতে হয়। আর বর্তমানে এই খরচ আরও বেড়েছে। এরপর যে মা কর্মজীবী, তিনি সন্তানকে বাসায় রাখতে পারছেন না, তার সন্তানকে পাঠানো হচ্ছে বিভিন্ন কেয়ার সেন্টারে। যদিও বাংলাদেশের প্রেক্ষিতে ডে কেয়ার সেন্টারের সংখ্যা এখনও খুবই কম। এছাড়া এই ডে কেয়ার সেন্টার কতটা উপকারী আর কতটা ক্ষতিকর সেটাও আলোচনার প্রয়োজন আছে। যা হোক, এই কেয়ার সেন্টারের বিকল্প হিসেবে মধ্যবিত্ত কিংবা ধনী পরিবারগুলোতে গ্রাম থেকে কম বয়সী কাজের মেয়ে নিয়ে আসা হয় ছোট বাচ্চা দেখে রাখার জন্য। প্রথমত, মহারাম ছাড়া দূর এলাকা থেকে এই গৃহকর্মীদেরকে যে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, 24 ঘন্টা তাদেরকে বাড়িতে রাখা হচ্ছে, এটাই শরীয়তসম্মত নয়। এই বিষয়টিও বিবেচনা করতে হবে। গৃহকর্মী 24 ঘন্টা বাড়িতে থাকার কারণে কত দুর্ঘটনা এবং কত নির্যাতনের ঘটনা ঘটে সেটা কম বেশি আমরা সবাই জানি। আর এখানে আমরা যেই দিক থেকে আলোচনা করছি, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও তাদেরকে বাড়িতে রাখার জন্য বাড়তি খরচ করতে হয়। বাড়িতে থাকা খাওয়া, পোশাক আশাক এগুলোর খরচ আছে। এরপর প্রতি মাসে সেই গৃহকর্মীকে অথবা তার অভিভাবককে 3, 4, 5 হাজার অথবা এর থেকেও বেশি বেতন দিতে হয়। আর এখানে বলাই বাহুল্য, একজন মা যতটা আন্তরিকভাবে শিশুর যত্ন নেবেন, গৃহকর্মী কখনোই তার ধারের কাছেও যত্ন নেবে না। আর সেখানে টাকা খরচ করতে হচ্ছে। এই যে আমাদের মায়েরা এবং স্ত্রীরা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছেন, এই কাজের তারা কোনো বিনিময় প্রত্যাশা করেন না। নিখাদ ভালোবাসা থেকেই এই কাজগুলো করে যাচ্ছেন। তাদেরকে যদি এইসব কাজের জন্য বেতন দিতে হতো, তাহলে একবার হিসাব করুন কত টাকা তাদেরকে দিতে হতো। এরপরেও যারা বলে বাসায় বসে সারাদিন করোটা কি, সেই সব জড়বুদ্ধিসম্পন্ন লোকেদের উচিত নারীদের ঘরের কাজের মূল্য কত বেশি, অন্ততপক্ষে টাকার হিসেবে সেই বিষয়টা হিসেব করে বুঝে নেওয়া। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায়, মেয়েরা আর কিছু না করেও যদি শুধুমাত্র গৃহিণী আর সংসারী নারী হিসেবেই জীবন কাটিয়ে দেন, এরপরেও তারা আমাদের দেশের মোট জিডিপির প্রায় 40% সমতুল্য অবদান রাখছেন এবং সংসারের অনেক অপ্রয়োজনীয় বাড়তি খরচ বাঁচিয়ে দিচ্ছেন। এটা কি দেশ এবং জাতির প্রতি অর্থনৈতিক অবদান রাখা নয়? যদি আমরা এই বিষয়টা বুঝে থাকি, তাহলে অন্ততপক্ষে আজকের পর থেকে আর কখনো এই কথা বলবো না যে ঘরে থাকা নারীরা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না। তাদের কাজের অবশ্যই অর্থনৈতিক মূল্য আছে। দ্বিতীয় মিথ, এই যুগে নাকি বেশিরভাগ নারী কর্মজীবী। পশ্চিমের দেশগুলোতে বেশিরভাগ মেয়েরাই নাকি কর্মজীবী। স্বেচ্ছায় কেউ ঘরে থাকে না, যারা কিছু করতে পারে না ওরাই নাকি বাধ্য হয়ে গৃহিণী হয়, ওরা লুজার। এই কথাটিকে বিশ্লেষণ করে দেখা যাক। আমেরিকার পরিসংখ্যান থেকে এই কথাটিকে আমরা বিশ্লেষণের চেষ্টা করব। বেশিরভাগ মেয়ে কর্মজীবী, এটা হচ্ছে মিডিয়ার প্রচারণা। আর এই মিডিয়া হচ্ছে ধনী প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মুখপাত্র। সুতরাং যেখানে এই এলিট মানুষদের লাভ, সেই বিষয়টাই প্রচার করা হয় মিডিয়ার মাধ্যমে। অন্য আর 10টা ব্যবসা প্রতিষ্ঠানের মতো মিডিয়া, হোক সেটা টেলিভিশন কিংবা প্রিন্ট মিডিয়া, এগুলো এক একটা ব্যবসার প্রতিষ্ঠান। সুতরাং মিডিয়াতে এমন কথাই প্রচার করা হবে যেটা প্রচার করলে এই পুঁজিবাদী ব্যবসায়ীদের স্বার্থ টিকে থাকবে। বেশিরভাগ মেয়ে কর্মজীবী, এটাও ওদেরই এমনই একটি প্রচারণা। পরিসংখ্যানের মারপ্যাচ কাজে লাগিয়ে এই কথাটিকে বাজারে চালু রাখা হয়।
উদাহরণস্বরূপ ইউনাইটেড স্টেটস পরিসংখ্যান ব্যুরোর একটি পরিসংখ্যান বলছে শতকরা 70% মা কাজ করছে, ওরা কর্মজীবী। সুজান ভেনকার তার দ্য টু ইনকাম ট্র্যাপ বইতে এই পয়েন্টের খণ্ডন করেছেন। সেখানে উল্লেখিত আলোচনার সার কথা হচ্ছে 70% মা আমেরিকাতে কাজ করছে, তারা কর্মজীবী। অঙ্কের হিসেবে, পরিসংখ্যানের হিসেবে হয়তো এই কথাটিতে ভুল নেই, কিন্তু এর মধ্যে আছে বিরাট মারপ্যাচ এবং শুভঙ্করের ফাঁকি। এজন্যই অনেকে বলে থাকেন পরিসংখ্যান হচ্ছে একটি আস্ত গাধা। এই যে কর্মজীবী মায়েদের পরিসংখ্যান দেওয়া হচ্ছে, এর মধ্যে কারা ফুল টাইম কাজ করছে আর কারা পার্ট টাইম কাজ করছে সেই তথ্য জানার সুযোগ নেই। অর্থাৎ যেই মা সপ্তাহে মাত্র 10 ঘন্টা খণ্ডকালীন কাজ করছে, মানে দিনে 2 ঘন্টা করে, আর বিপরীতে যে মা সপ্তাহে 60 ঘন্টা কাজ করছে, অর্থাৎ 5 দিনে দৈনিক 12 ঘন্টা করে কাজ করছে, তাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এমনকি কোনো মা যদি 100 টাকাও রোজগার করে আনে, সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা কাজ করে, তাকেও এই পরিসংখ্যানে কর্মজীবী মা হিসেবে ধরা হচ্ছে। এভাবে বলে দেওয়া হচ্ছে 70% মা কর্মজীবী নারী, আর মনে হচ্ছে মাত্র 30% নারী গৃহিণী হিসেবে সংসারে আছে। কাজেই চলুন এই পরিসংখ্যানটাকে একটু ভেঙে দেখা যাক। 70% এই হিসাব দেওয়া হচ্ছে এমন পরিবারে যেই পরিবারে সন্তানদের বয়স 18 বছরের কম। এই 70%-এর মধ্যে ফুল টাইম কাজ করছে সারা বছর ধরে এমন মায়েদের সংখ্যা মাত্র 39.8%। পার্ট টাইম কাজ করছে এমন মায়েদের সংখ্যা 34.3%। আর পুরোটা সময় বাড়িতে থাকছে বা কর্মক্ষেত্রে নেই এমন মায়েদের সংখ্যা 25.9%। আবার যেসব পরিবারে 6 বছরের কম বয়সী সন্তান আছে, সেখানে ফুল টাইম কাজ করছে সারা বছর ধরে এমন মায়েদের সংখ্যা মাত্র 36.3%। খণ্ডকালীন কাজ করছে এমন মায়েদের সংখ্যা 37.1%। আর পুরোটা সময় বাড়িতে থাকছে বা মোটেও কর্মক্ষেত্রে নেই এমন মায়েদের সংখ্যা 26.6%। সুতরাং একই পরিসংখ্যান থেকে চাইলে কথাটিকে এভাবেও ঘুরিয়ে বলা যেত, ফুল টাইম কাজ করছে এই ধরনের মায়েদের সংখ্যা মাত্র 40%, আর বাকি 60% মায়েরা সংসার দেখছে, সন্তান দেখছে বা ঘরে থাকছে। আর যেসব পরিবারে বাচ্চাদের বয়স 5 বছরের কম, অর্থাৎ যাদের এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি, তাদের মধ্যে পরিসংখ্যান তো আরও ভিন্ন ধরনের। তাদের মধ্যে দেখা যাচ্ছে 50% মা পুরোটা সময় বাড়িতে থাকছে, 12.3% ক্ষেত্রে বাচ্চাকে দেখার জন্য বাবারা ফুল টাইম বাড়িতে থাকছে, 3% মা কাজ করছে তবে বাড়িতে থেকেই কাজ করছেন, আর 7.8% ক্ষেত্রে বাবা মা শিফটিং করে বাচ্চা দেখছে। অর্থাৎ সার কথা হচ্ছে যোগ করলে দেখা যাচ্ছে 74.6% ক্ষেত্রে যেসব বাচ্চাদের বয়স 5 বছরের কম, তারা থাকছে পরিবারের যত্নের অধীনে, এবং মাত্র 25.4% বাচ্চাকে ফুল টাইম ভিত্তিতে রাখা হচ্ছে পরিবারের বাইরে। এই 25.4%-এর মধ্যে ডে কেয়ার 15.1%, গৃহভিত্তিক ডে কেয়ার 4% এবং ন্যানি 2.4%। সুতরাং এই যে পরিসংখ্যানের মারপ্যাচ, এখানে এই তথ্যগুলোকে বিস্তারিতভাবে উল্লেখ না করে মিডিয়া শুধুমাত্র এক কথায় বলে দিল 70% মা কর্মজীবী, অথচ এই কথার মধ্যে রয়েছে বিরাট মারপ্যাচ। বাস্তবে দেখা যাচ্ছে 5 বছরের কম বয়সী শিশুরা আমেরিকার মতো দেশে, তারাও 74.6% ক্ষেত্রে পরিবারের অধীনেই থাকছে। 2013 সালে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত একটি জরিপে সন্তানের বাবা এবং মায়েদের কাছে আলাদাভাবে জানতে চাওয়া হয়েছিল, আদর্শ কাজের পরিবেশ বলতে আপনারা কী বোঝেন। মায়েদের মধ্যে অধিকাংশ 61% বলেছেন তারা খণ্ডকালীন কাজ করতে চান অথবা ঘরের বাইরে কাজ করতে আগ্রহী নন। ওদিকে পুরুষদের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পুরুষদের মধ্যে অধিকাংশ অর্থাৎ 75% বলেছেন তারা ফুল টাইম কাজ করতেই বেশি পছন্দ করেন। একই প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে আরও দেখা গেছে, সেই 60-এর দশক থেকে শুরু করে নারীবাদী আন্দোলনের উত্থানের পর থেকে 1999 সাল পর্যন্ত ধীরে ধীরে ফুল টাইম ঘরে থাকা মায়েদের সংখ্যা কমে আসছিল, কিন্তু 2000 সালের পর থেকে 2012 সাল পর্যন্ত ঘরে থাকা মায়েদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এটা প্রায় 6% বৃদ্ধি পেয়েছে। সুতরাং বেশিরভাগ মা ঘরের বাইরে কাজ করে, এটা পরিসংখ্যানের আলোকেও সঠিক তথ্য নয়, বরং এই যুগে এত কিছুর পরেও বেশিরভাগ মা ঘরে থাকছেন, সন্তান এবং সংসার দেখছেন। মিলেনিয়ালদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। তৃতীয় মিথ, স্বামী স্ত্রী দুজনে মিলে কামাই করলে সংসারে ডাবল ইনকাম, ডাবল সুখ। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মাতৃত্বের তুলনায় ক্যারিয়ারের মূল্য বেশি, এই বিষয়টি বোঝাতে গিয়ে এই কথাটিকে সামনে আনা হয়। এই বিষয়টি বুঝতে হলে প্রথমে দুইটি পরিবারের কথা চিন্তা করুন। একটি পরিবারে শুধুমাত্র বাবা আয় রোজগার করছে আর মা ঘরে থাকছে, সন্তান সংসার দেখাশোনা করছে।
আরেকটি পরিবারে বাবা মা অথবা স্বামী স্ত্রী দুজনেই বাইরে কাজ করে টাকা পয়সা আয় করছে, রোজগার করছে। সুতরাং ডাবল ইনকাম, কথা ছিল ডাবল সুখও আসবে, অনেক সঞ্চয় হবে। কিন্তু আসলে কি তাই হয়? খুব অল্প সংখ্যক মানুষ যারা এমন কাজ করছে যেখানে স্বামী স্ত্রী লাখ টাকার উপরে ইনকাম আর্ন করছে, তাদের ব্যতিক্রম বাদ দিলে অন্যদের ক্ষেত্রে অবস্থাটা মোটেও এরকম হয় না। স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী হবার পরেও একটা সময় তারা আবিষ্কার করেন এত কষ্ট করে দুজনে মিলে কাজ করার পরে যতটুকু বাড়তি ইনকাম পাওয়া যাচ্ছে সেটা আসলে খুব একটা উপকারে আসে না। স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী, যদি পরিস্থিতি এমন হয় তাহলে তাদের আয়ের বেশিরভাগ অংশই খরচ হয়ে যায় প্রতিদিনের কর্মস্থলে যাতায়াত খরচ, অথবা এই খরচ বাঁচানোর জন্য যেসব দম্পতি শহরের কেন্দ্রীয় এলাকায় ভালো লোকেশনে বাসা ভাড়া নেন সেখানে বাড়ি ভাড়া থাকে অনেক বেশি। দেখা যায় একজনের বেতনের প্রায় পুরোটাই চলে যাচ্ছে বাড়ি ভাড়া দিতে গিয়ে। এরপরে আছে চাইল্ড কেয়ার বা ডে কেয়ার সেন্টারের খরচ। মাঝারি মানের ডে কেয়ার সেন্টারেও শুধুমাত্র ভর্তি খরচই হচ্ছে 10 থেকে 15,000 টাকা, মাসে প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ নির্দিষ্ট। এরপর রয়েছে আরও আনুষঙ্গিক নানা ধরনের খরচ। এদিকে মা বাসায় না থাকার কারণে বাসায় রাখতে হচ্ছে গৃহকর্মীকে, তার খরচ, বাচ্চার কোচিং, টিচার, বাইরে খাওয়া দাওয়ার খরচ, অফিসের ড্রেস বা পোশাক মেনটেন করার খরচ, কাপড় ধোয়া ইস্ত্রি করা লন্ড্রির খরচ, ফাস্টফুডের খরচ। বাচ্চারা বাইরে সময় কাটাচ্ছে, সেখানে তাদেরকেও বিভিন্ন রকমের ফাস্টফুড খাওয়াতে হচ্ছে। এরপরে আছে যত আয় তত ব্যয়, অর্থাৎ নানা রকমের ভ্যাট, ট্যাক্স এগুলো রয়েছে। এভাবে হিসাব করলে দেখা যায় স্বামী স্ত্রী দুজনে মিলে এই যে বাড়তি পরিশ্রম করে বাচ্চাকে সময় না দিয়ে যতটুকু অর্থ বাড়তি উপার্জন করছে তার বেশিরভাগটাই খরচ হয়ে যাচ্ছে। প্রতি মাসে সঞ্চয় নেই বললেই চলে, বা যেটা থাকে সেটা খুবই সামান্য। আর এত পরিশ্রমের পরে যে অর্থটা বেঁচে যাচ্ছে সেটা মোটেও কস্ট ইফেক্টিভ হয় না। এই কস্ট ইফেক্টিভ না হওয়া, অর্থাৎ কষ্টের বিনিময়ে যেটা মূল্য পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল্যহীন, এই বিষয়টা কী রকম সেটা বিখ্যাত সাইকোলজিস্ট জন বলবির একটি উক্তি থেকে বোঝা যায়। জন বলবি বলেছিলেন, যেই সার্ভিসটা পরিবারে ফ্রিতে পাওয়া যায় সেটা যদি বাইরে থেকে কিনে আনতে হয় তাহলে ওই পরিবারের অবস্থা আসলেই খুব খারাপ হতে হবে। সুতরাং এর বিপরীতে যে পরিবারে শুধুমাত্র বাবা আয় করছে আর মা ঘরে থেকে সন্তান সংসার দেখাশোনা করছে তাদের অবস্থাটা কেমন? প্রথমত যারা মনে করেন যে বর্তমান সময়ে সব কিছুর খরচ এত বেশি, স্বামী স্ত্রী দুজনে মিলে ডাবল ইনকাম না করলে পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকা অসম্ভব, এই কথাটাই সত্য নয়। আয় ব্যয়ের হিসাব মিলিয়ে নিলে একজনের ইনকাম দিয়েই চলা যায়, অনেকেই সেভাবে চলছে। মা ঘরে থাকার ফলে পরিবারের বাড়তি খরচগুলো করতে হয় না, বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে দিতে হয় না, কাজের লোকের খরচের প্রয়োজন হয় না, মা নিজেই সন্তানকে দেখাশোনা করতে পারেন, পড়ালেখা করাতে পারেন। ছোট বাচ্চাদের জন্য টিউটর বা কোচিং সেন্টারের প্রয়োজন হয় না, সেখানে যাতায়াতের খরচের প্রয়োজন হয় না, বাইরে খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না। এভাবে একের পর এক তালিকা উল্লেখ করা যায়। সুতরাং আয় ব্যয়ের হিসাব ব্যালেন্স করে চললে এবং আয় বুঝে ব্যয় করলে এই যুগেও আপনি ঘরে থাকতে পারবেন। কাজেই যারা বলে শুধুমাত্র ধনী, বিত্তশালী, প্রিভিলেজড মহিলারাই বাচ্চা দেখার জন্য ঘরে থাকতে পারে, এটা একটি ভুল ধারণা। এছাড়া আজকাল অধিকাংশ মানুষ নিজের আয়ের থেকে বেশি খরচ করা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ভোগবাদী, পুঁজিবাদী, কনজিউমার মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর বাইরে ব্যতিক্রমী পরিস্থিতি, যদি কোনো পরিবারে সত্যিই মাকে বাড়তি কাজ করে অর্থ উপার্জনের প্রয়োজন হয়, বর্তমান যুগে ঘরে থেকেও আয় রোজগারের বিভিন্ন সুযোগ আছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানাভাবে অর্থ উপার্জন করতে পারেন। আর এভাবে ঘরে থেকে কাজ করলে সন্তান ও সংসার দেখাশোনাও করা যায়। তাই যদি কেউ সত্যিই টানাপোড়েনের মধ্যে থাকেন, অথবা যেসব পরিবারে বাচ্চারা বড় হয়ে গেছে ফলে তাদেরকে আর আগের মতো দেখাশোনা করতে হয় না, সময় দিতে হয় না, যে মায়েদের হাতে অবসর সময় থাকে তারা অবশ্যই চাইলে সেই সময়টাকে কাজে লাগিয়ে বাড়তি আয় রোজগার করতে পারেন। এজন্য ঘর ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। চতুর্থ মিথ, ক্যারিয়ার নাকি মাতৃত্ব। এটা যার যার চয়েস, যার যার ব্যক্তি স্বাধীনতা, এমন ধারণায় বিশ্বাস করা। মাতৃত্ব একটি চয়েস নাকি একটি দায়িত্ব? মাতৃত্ব একটি দায়িত্ব, এটা কোনো চয়েস নয়। অনেকেই বলেন আমি কখনোই সন্তান নেব না, এতে কার কি, এটাই আমার চয়েস। পশ্চিমের হাত ধরে আমাদের মুসলিম দেশগুলোতেও সন্তান না নেওয়ার ব্যাপারে, অথবা সর্বোচ্চ একটি বা দুইটি সন্তান নিয়ে বাকি জীবনে আর কখনো সন্তান নেব না, এই ধরনের নেতিবাচক মানসিকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বেশিরভাগ মেয়ে ছোটোবেলা থেকে এমনভাবে বড় হচ্ছে যেন বুঝি জীবনে তাদেরকে কখনোই মা হতে হবে না। মাতৃত্ব যে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এই চিন্তাটাই কখনো তাদের মাথায় থাকে না। আবার অনেকে মনে করেন সন্তানের জন্ম হলো, ব্যাস এর মাধ্যমেই মাতৃত্ব শেষ, অথচ আসলে সেখান থেকেই মাতৃত্বের শুরু। সন্তান না নেওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, শুধুমাত্র জাপান নয়, পৃথিবীর অনেক দেশেই জন্মহার নেতিবাচক এবং এর ফলে পুরো জাতিকে নানাভাবে ভুগতে হচ্ছে। এর বাইরে আছে আরও একদল যারা মনে করে সন্তান নেওয়া মানেই হচ্ছে ঝামেলা, সন্তান নেওয়ার কারণে বৈবাহিক আনন্দ নাকি ক্ষতিগ্রস্ত হয়। ইসলামের আলোকে এই বিষয়টিকে চলুন বোঝার চেষ্টা করা যাক। যেসব কারণে আল্লাহ তাআলা বিয়ের বৈধতা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মানব জাতির বংশধারা অক্ষুণ্ণ রাখা, অর্থাৎ বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি উৎপাদন করা। এজন্য ইসলামে বিয়েকে উৎসাহিত করা হয়েছে এবং বৈরাগ্য বা খোঁজা হয়ে যাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের মাধ্যমে মানুষের বংশধারার বিশুদ্ধতা রক্ষা হয়। এটি ইসলামের সুরক্ষিত 5টি মৌলিক বিষয়ের একটি। ইসলামে সুরক্ষিত 5টি মৌলিক বিষয় হচ্ছে জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, চিন্তার নিরাপত্তা, দিন বা ধর্মের নিরাপত্তা এবং বংশধারার বিশুদ্ধতা রক্ষা করা এর নিরাপত্তা। এই কারণে যারা বলেন কখনোই সন্তান নেব না, কখনো মা হব না, স্থায়ীভাবে জন্মবিরতিকরণের পদ্ধতি গ্রহণ করব, এই বিষয়গুলো ইসলামে নিষিদ্ধ। তবে যদি ব্যতিক্রমী পরিস্থিতি থাকে, যেমন কোনো মায়ের জীবন নাশের আশঙ্কা থাকে, তবে তো সেটা অবশ্যই ব্যতিক্রম। যারা মনে করেন সন্তান নেওয়া একটি ঝামেলা, এর ফলে বৈবাহিক আনন্দ কমে যায়, তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য, শোভা। কোনো জাতির জনসংখ্যা বৃদ্ধি হওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বনি ইসরায়েলের উপরে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন তার আলোচনা কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। সেই সব নিয়ামতের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে অধিক জনশক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারান নাফীরা। আমি তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ এবং পুত্র সন্তান দিয়ে, এবং জনসংখ্যার দিক থেকে তোমাদেরকে পরিণত করলাম একটি বিরাট বাহিনীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো এবং বেশি বেশি সন্তান নাও, কারণ কিয়ামতের দিনে তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে আমি অন্য উম্মতের উপরে গর্ব করব। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধা নারীর বিপরীতে এমন নারীদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন যারা হবে আল ওয়াদুদ এবং আল ওয়ালুদ, অর্থাৎ যারা স্বামীর প্রতি অধিক প্রেমময়ী এবং বেশি সন্তান ধারণে সক্ষম বা উর্বরা নারী। এই দুইটি বৈশিষ্ট্য একসাথে উল্লেখ করার কারণ হচ্ছে, কোনো নারী যদি বন্ধা হয় তাহলে শরীয়তে বিবাহের যে লক্ষ্য নির্ধারিত করা হয়েছে সেই লক্ষ্য অর্জিত হবে না। আবার বন্ধা নয় কিন্তু যদি প্রেমময়ী না হয় তাহলে সেই নারীর প্রতি স্বামী কোনো আকর্ষণ অনুভব করবে না, এতেও মূল লক্ষ্য অর্জিত হবে না। এই দুইটি বৈশিষ্ট্য জানার উপায় হচ্ছে, যে পরিবারের মেয়েকে বিয়ে করার জন্য আলোচনা চলছে সেই পরিবারে থাকা অন্যান্য বিবাহিত নারীদের সন্তান সন্তানাদি কয়জন, তাদের ব্যাপারে খোঁজ নিলে এই বিষয়গুলো জানা যায়। যেমন পাত্রীর মা খালা তাদের ব্যাপারে খোঁজ নেওয়া যায়, কিংবা তাদের ফুপুদের ব্যাপারে খোঁজ নিলে এই তথ্যগুলো জানা যায়, কারণ আত্মীয়দের মধ্যে আচার আচরণে সামঞ্জস্য থাকে। বেশি সন্তান নেওয়ার আরেকটি উপকারিতা রয়েছে যারা আখিরাতে বিশ্বাসী মুমিন তাদের জন্য। অধিক সন্তানের পিতামাতা হলে সন্তান যদি নেককার হয় তাহলে একজন মানুষ মৃত্যুর পরেও তার নেক আমল চালু থাকে ওই সন্তানের মাধ্যমে। এভাবে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে উপকার পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত। একটি হচ্ছে সদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে উপকারী জ্ঞান, এবং তৃতীয়টি হচ্ছে এমন নেক সন্তান যে পিতামাতার মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করে। সুতরাং অধিক সন্তান নেওয়া এবং মাতৃত্ব ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আজকাল অনেকেই বলছে মাতৃত্ব নাকি অন্য আর 10টা বিষয়ের মতো একটা চয়েস মাত্র। সেকুলার দৃষ্টিকোণ থেকে অনেকেই এই ধরনের কথা বলে থাকলেও একজন মুসলিম হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিটি বিষয়, চিন্তা এবং কথার সঠিকতা ভুল শুদ্ধ সেটা যাচাই করার জন্য কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখা। ইসলামে একজন নারীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে ঘরে আদর্শ মা এবং আদর্শ স্ত্রী হিসেবে। এই দায়িত্ব অবহেলা করে ঘরের বাইরে গিয়ে টাকা পয়সা কামাই করার সুযোগ নেই। ইসলাম এই দায়িত্ব নারীদের উপরে চাপায়নি, বরং দিয়েছে সেই নারীর উপরে থাকা পুরুষ অভিভাবকদের উপরে। দুনিয়াতে আপনি সংসারে কিছু বাড়তি আয় রোজগার করলেন কিনা, টাকা পয়সা আয় করলেন কিনা, একজন নারীকে এই প্রশ্ন কখনোই করা হবে না। বরং একজন নারীর উপরে আল্লাহ তাআলা যে সকল দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে তাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যিনি ইমাম, যিনি নেতা, যিনি জনগণের উপরে দায়িত্বশীল, তাকে তার জনগণের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পুরুষ যিনি গৃহকর্তা, তিনি পরিবারের উপরে দায়িত্বশীল, তাকে তার পরিবারে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একজন নারী তার স্বামীর পরিবার এবং সন্তানাদির উপরে দায়িত্বশীল, এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইসলামে নারীদেরকে ঘরে থাকতে উৎসাহিত করা হয়েছে। ঘরে থাকা আল্লাহ এবং তার রাসূলের আদেশ। এটাই হচ্ছে একজন নারীর প্রাথমিক অবস্থান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, যারা আমাদের সকল মুমিন নারীদের জন্য আদর্শ, তাদেরকে আদেশ করার মাধ্যমে সকল মুমিন নারীদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা ঘরে অবস্থান করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহিলিয়াতের যুগের নারীদের মতো বাইরে ঘুরে বেরিও না। ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মা, একজন সংসারী স্ত্রী ঘরে থাকার মাধ্যমে কত উচ্চ মর্যাদা এবং ফজিলত লাভ করতে পারেন, সেই বিষয়ে কিছু সংক্ষিপ্ত পয়েন্ট উল্লেখ করে আমরা পরবর্তী আলোচনার দিকে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পুরুষের দায়িত্ব পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা, তাদের সব ধরনের অধিকার রক্ষা করা, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে ঘরের কাজকর্ম সম্পন্ন করা, সন্তান লালন পালন করা, পরিচর্যা করা, সেবক সেবিকাদের পরিচালনা করা, অর্থাৎ বাড়িতে যদি শরীয়তসম্মত দাস দাসী থাকে তাদেরকে পরিচালনা করা এবং সমস্ত বিষয়ে স্বামীর মঙ্গল কামনা করা। যথাযথ সন্তান পালনের মাধ্যমে একজন মা অবশ্যই বড় সোয়াবের অধিকারী হবেন। এই কাজে একজন মা যতক্ষণ ব্যস্ত থাকবেন, পুরো সময়টাই নেকি এবং সোয়াব আসতে থাকবে। উত্তম নারীর বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবের নারীদের মধ্যে উত্তম হচ্ছে কুরাইশি নারী। তারা সন্তানের প্রতি অধিক মমতাময় এবং স্বামীর সম্পদ রক্ষার প্রতি অধিক যত্নশীল। সন্তানের প্রতি মমতাময়ী হওয়ার গুরুত্ব কত বেশি আরেকটি হাদিস থেকে এর দৃষ্টান্ত ফুটে উঠেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার এক দরিদ্র নারী তার 2টি সন্তান নিয়ে আমার কাছে এলো। আমি তাকে 3টি খেজুর দিলাম। তখন সে তাদের উভয়কে, অর্থাৎ 2 সন্তানকে 1টি করে খেজুর দিল। অবশিষ্ট খেজুরটি নিজে খাওয়ার জন্য মুখের কাছে নিল। তখন তার সাথে থাকা 2 সন্তান, অর্থাৎ 2 মেয়ে, তার কাছে আরও খেতে চাইল। তখন সেই মা নিজে না খেয়ে মুখে কামড় দিয়ে খেজুরটি 2 ভাগ করে 2 সন্তানকে দিয়ে দিল। সেই দরিদ্র নারী, সেই দরিদ্র মায়ের এই আবেগময় ঘটনা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবেগাক্রান্ত হলেন, খুবই মুগ্ধ হলেন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলেন, তিনি তাকে এই ঘটনাটি জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি শুনে বললেন, এর বিনিময়ে ওই মায়ের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। অথবা তিনি বললেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক নারী তার 2টি সন্তান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। একটি সন্তানকে সে কোলে রেখেছিল, আরেকটি সন্তানকে নিয়ে এসেছিল হাতে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মা, সেই নারীকে দেখে বললেন, গর্ভধারিণী, সন্তান জন্মদানকারিণী এবং সন্তানের প্রতি মমতাময়ী মা, তারা যদি স্বামীদেরকে কষ্ট না দেয়, তবে তাদের মধ্যে যারা সলাত আদায় করে, যারা নামাজি, তারা জান্নাতে যাবে। ইবনে মাজাতে হাদিসটি এসেছে। একজন মা সন্তান লালন পালন করবে। সন্তান লালন পালনের শুরু হয় সন্তান ধারণ, গর্ভধারণ এবং পরবর্তীতে 2 বছর ধরে সেই সন্তানকে দুধ পান করানোর মাধ্যমে। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীর গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব এবং পরবর্তীতে দুধ ছাড়ানোর সময়টা পর্যন্ত একজন মা যে কষ্ট করে, এর বিনিময়ে সে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষী, অর্থাৎ যিনি রিবাতে আছেন, সে মুরাবিত, তার মতো সমান সোয়াব লাভ করবে। ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষী, তিনি প্রতি মুহূর্তে আল্লাহ রাস্তায় যুদ্ধ করায় জিহাদের ফজিলত, জিহাদের সোয়াব পাচ্ছেন। প্রতি মুহূর্তে তিনি সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মা সন্তানকে দুধ পান করাচ্ছে, যে মা সন্তান গর্ভধারণ করেছে, সেই মা যদি এই সময়ের মধ্যে ইন্তেকাল করেন, তবে তিনিও শহীদের সমান সোয়াব লাভ করবেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার তরবিয়াতে আওলাদ এই গ্রন্থে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যখন সন্তানকে দুধ পান করায়, তখন প্রতি ঢোক দুধের বিনিময়ে সে এইরূপ বিনিময় লাভ করে যেন সে কোনো প্রাণীকে জীবন দিল। এরপর যখন সেই সন্তানকে দুধ ছাড়ানো হয়, তখন ফেরেশতা ওই মায়ের কাঁধ স্পর্শ করে তাকে বাহবা দিয়ে বলেন,
তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। এখন ভবিষ্যতে যদি কোনো গুনাহ করো সেটা লিপিবদ্ধ করা হবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এই গুনাহের অর্থ সগীরা বা ছোট গুনাহ, আর সগীরা বা ছোট গুনাহ ক্ষমা হয়ে যাওয়াও কোনো কম বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে আরও জানিয়েছেন, নারীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, নারীরা তোমরা কি এতে খুশি নও যে তোমাদের মধ্যে যখন কেউ তার স্বামীর মাধ্যমে গর্ভবতী হয় এবং ওই নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, তখন সেই নারী এই পরিমাণ সওয়াবের অধিকারী হতে থাকে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হয় আল্লাহর রাস্তায় থাকা একজন সিয়ামকারী এবং কিয়ামকারী। সুতরাং সন্তান ধারণ, সন্তান প্রসব, সন্তান লালন পালন করা, সন্তানকে বুকের দুধ খাওয়ানো প্রত্যেকটি বিষয়ের প্রভূত নেকি এবং সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা সেই নারীদেরকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং সন্তান লালন পালন করা, সংসার দেখাশোনা করা নারীবাদ যেমনটা বলে থাকে তুচ্ছ কাজ, নিচু কাজ, ছোট কাজ, বিষয়টা কখনোই তেমন নয়। এমনকি একজন বিধবা নারী তিনি যদি বিবাহের উপযুক্ত হওয়া সত্ত্বেও শুধুমাত্র নিজের এতিম সন্তানদেরকে লালন পালন করার কথা ভেবে বাকি জীবন এমনভাবে কাটিয়ে দেন যে একসময় তার রূপ লাবণ্য মলিন হয়ে যায়, অথবা হয়তো তার এতিম সন্তানরা মৃত্যুবরণ করে কিংবা বয়প্রাপ্ত হয়ে স্বাধীন হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই নারী জান্নাতে আমার এতটা নিকটবর্তী হবে যতটা নিকটবর্তী আমার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা অঙ্গুলি। সুতরাং এতক্ষণ পর্যন্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মা হওয়ার গুরুত্ব, সন্তান লালন পালনের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এর বাইরে গিয়ে যারা সেকুলার দৃষ্টিকোণ থেকেও মাতৃত্ব এই বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্য করেন, শুধুই একটি চয়েস বলেন, তাদের কথাটিও ভুল। কারণ মাতৃত্বের এই মহান দায়িত্ব এটা কোনো ছেলে খেলার বিষয় নয়, সহজ কোনো কাজ নয়, বরং অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। আর যে কাজ যত কঠিন এবং যত গুরুত্বপূর্ণ, সেই কাজ করার পর তার সফলতা এবং তৃপ্তির অনুভূতিও তত বেশি, পুরস্কারের পরিমাণও তত বেশি। এজন্যই বলা হয়ে থাকে মৃত্যুকালে বিছানায় শুয়ে একজন মানুষ কখনোই আফসোস করে বলে না যে আমার ক্যারিয়ারটা যদি আরেকটু ভালো হতো, আমি যদি অমুক চাকরি করতে পারতাম, অমুক জায়গায় যদি অমুক প্রমোশনটা পেতে পারতাম, এই আফসোস কখনোই কেউ করে না। বরং মৃত্যুকালে বিছানায় শুয়ে মানুষ আফসোস করে নিজের কাছের মানুষদের ব্যাপারে, নিজের পরিবারের মানুষদের কথা ভেবে তাদেরকে যদি আরেকটু সময় দিতে পারতাম, তাদের সাথে যদি আরেকটু সুন্দর সুসম্পর্ক গড়তে পারতাম। পঞ্চম মিথ, গৃহিণী মায়েদের নাকি কোনো পরিচয় নেই, ওরা আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয় সংকটে ভুগছে। শিশু বলছে, আম্মু তুমি বাসায় থাকো, বাসায় না থাকলে আমার খারাপ লাগে। অমুকের মা, ওই আন্টি, উনি তো বাসায় থাকেন। জবাবে মা বলছে, শোন, যেসব মহিলারা কিছু করতে পারে না ওরাই বাসায় থাকে, ওদের কোনো পরিচয় নেই। গৃহিণী মায়েদের নাকি কোনো পরিচয় নেই, ওরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। এই মিথ নারীবাদী প্রোপাগান্ডা থেকে সৃষ্ট। নারীবাদ তার শুরুর সময় থেকে ধারাবাহিকভাবে গৃহিণী সংসারী মায়েদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে এসেছে। পরিবারের বিরুদ্ধে, বিয়ের বিরুদ্ধে, মাতৃত্বের বিরুদ্ধে, সংসারে নারীদের ভূমিকা পালনের বিরুদ্ধে, মোট কথা নারীর জীবনের প্রতিটি ধাপকেই তারা বিরোধিতা করে এসেছে। উদাহরণস্বরূপ 70-80 দশকের বিখ্যাত নারীবাদী আইকন গ্লোরিয়া স্টাইনেম, যিনি এখনও জীবিত আছেন, এবং আশ্চর্যের বিষয় আল্লাহ তাআলা কিছু নিকৃষ্ট কাফেরকে কত দীর্ঘ হায়াত দেন। গ্লোরিয়া স্টাইনেম আমেরিকার এবিসি রেডিওর একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, বিবাহিত মহিলারা হলো অসম্পূর্ণ মানুষ, তাদের নিজের কোনো নাম নেই, পরিচয় নেই। যেহেতু পশ্চিমে ইংরেজ রীতি অনুসারে মহিলারা তাদের নামের শেষ অংশে স্বামীর নাম যুক্ত করেন, সেটা উল্লেখ করে তিনি বললেন, ওদের নাকি নিজের কোনো জীবন নেই। বিয়ে করলে একজন মেয়ে নাকি উনো মানুষে পরিণত হয়। বিয়ের মাধ্যমে নাকি মেয়েরা নিজেদের জীবনের স্বাদ আহ্লাদ কুরবানি করে দেয়, স্বামীর নাম পরিচয় ধারণ করে আর স্বামীর স্বপ্ন পূরণ করে। এখানে প্রশ্ন হতে পারে, মা এবং স্ত্রী হওয়া এটা একজন নারীর আইডেন্টিটির অংশ হবে না কেন? এগুলো তাদের আইডেন্টিটি নয়, এমনটা মনে করার কারণ কি? শুধুমাত্র টাকা পয়সা কামাই করা দিয়ে নারীদের জীবনকে বিচার করা হচ্ছে কেন? এই যে মেয়েরা ক্যারিয়ার গড়ছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি চাকরি করেন কেন, এই প্রশ্নের জবাবে খুব কম সংখ্যক নারীই বলবে চাকরি করি কারণ এটাই আমার আইডেন্টিটি, আমার পরিচয় এবং আইডেন্টিটির জন্য আমি চাকরি করি। অথবা এমনটাও খুব কম সংখ্যক মেয়েই বলবে লোকে কি বলবে, এই যে চাপ, সামাজিক চাপ, এই চাপের কারণে আমি চাকরি করছি। বাস্তবতা হচ্ছে অনেকেই হয়তো আমরা এই বিষয়গুলো খেয়াল করি না, কিন্তু সমাজে যেই সকল ট্রেন্ড চালু থাকে সেগুলো আমার এবং আপনার সিদ্ধান্তের উপরে ব্যাপক প্রভাব ফেলে।
আমাদের অবচেতন মনে আমাদের অজান্তেই সেই বিষয়গুলো গেঁথে যায়। আমাদের নিজেদের জীবনের দিকেই 5 থেকে 10 বছর আগে পেছন ফিরিয়ে তাকিয়ে আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে পারি। বর্তমান সময় থেকে পেছন ফিরে তাকালে অনেক সিদ্ধান্তই আমাদের কাছে হাস্যকর, অবান্তর কিংবা আজগুবি মনে হতে পারে। মনে হতে পারে যে মাত্র 5 বছর আগে তখন আমি কি ভাবছিলাম, মাত্র 10 বছর আগে এই বিষয়টি নিয়ে আমি কি বিশ্বাস করেছিলাম। এগুলো হচ্ছে অনেকটা চলতি ফ্যাশনের মতো। প্রত্যেক যুগে কিছু চলতি ফ্যাশন থাকে, হোক সেটা চুলের ফ্যাশন কিংবা পোশাকের ফ্যাশন। সবাই সেটাকে অন্ধের মতো অনুসরণ করতে থাকে আর মনে করে এটাই আমাকে দারুণ মানাচ্ছে, দারুণ লাগছে। সেই 70-80 দশকে যে সকল ফ্যাশন চালু ছিল, ঢোলা প্যান্ট, বড় চুল, বড় বড় চশমা, এগুলো এখন মানুষের কাছে নিতান্তই হাস্যকর লাগে। কিছু ক্ষেত্রে এমনকি ভয়ঙ্কর মনে হয়। সেগুলো কেউই এখন ফলো করে না। কালচারাল ট্রেন্ডের বিষয়টাও তেমনই। চারপাশে সারা দিন সারা রাত আমরা যা দেখছি, যা শুনছি, সেগুলো দিয়েই আমাদের চিন্তা চেতনা প্রভাবিত হয় এবং এ কারণেই মিডিয়া এত পাওয়ারফুল। একবার চিন্তা করুন, আপনি স্বাধীনভাবে আপনার নিজের জীবন কাটাচ্ছেন, মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে আছেন, হোক সেটা টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়া। কথিত সেলিব্রিটি, সেই সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এইসব মানুষদেরকে আপনি চেনেন না। আরও সহজ করে বললে, যখন এইসব মিডিয়ার উৎপাত ছিল না, সেই 1920 কিংবা 30 সালের দিকে পৃথিবী যেমন ছিল, আপনি সেই যুগে বাস করছেন। আপনার দুনিয়া আবর্তিত হচ্ছে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে। তাহলে সেই সময়ের একজন মানুষ হিসাবে পরিবার এবং মাতৃত্বের ব্যাপারে আপনার ধারণা কেমন থাকতো? একটিবার শুধু এই বিষয়টা চিন্তা করুন যে মিডিয়ার সাথে আপনার কোনো কানেকশন নেই। আপনি প্রেগন্যান্ট, কয়েক মাসের মধ্যেই মা হতে যাচ্ছেন, আপনার সন্তান হবে। এই অবস্থায় ভবিষ্যৎ নিয়ে আপনার কি পরিকল্পনা থাকবে? স্বাভাবিকভাবেই সেই অবস্থায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হবে আপনার সন্তানকে ঘিরে। কিভাবে তাকে বড় করবেন, কিভাবে তাকে মানুষ করবেন, কিভাবে তার জন্য একটি সুন্দর শৈশব নিশ্চিত করবেন। আপনি যদি নিতান্ত বিপদগ্রস্ত অসহায় নারী না হন, তাহলে কখনোই সেই ছোট বাচ্চাকে ফেলে রেখে ঘরের বাইরে গিয়ে কাজ করে টাকা পয়সা রোজগার করবেন, এই চিন্তা কখনোই আপনার মাথায় আসবে না। এটাই হবে সমস্ত নারীদের জন্য স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু আজকে বর্তমানে পরিস্থিতি কি? বর্তমানে প্রত্যেক নারীকে মা হওয়ার বহু আগে থেকেই, স্কুল কলেজের সময়টা থেকেই তাদেরকে এমনভাবে কন্ডিশনিং করা হচ্ছে, এমনভাবে মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সামাজিক চাপের মধ্যে রাখা হচ্ছে যে তোমাকে একটা চয়েস, একটা সিদ্ধান্ত বেছে নিতে হবে। তুমি যদি টাকা পয়সা কামাই করার কাজ না করো, তাহলে তোমার কোনো মূল্য নেই, তোমার কোনো পরিচয় নেই, তোমার কোনো আত্মমর্যাদা নেই। আরও শেখানো হচ্ছে বাচ্চা পালা এটা বর্বর কাজ, নিচু কাজ। এগুলো তো আগের যুগের মেয়েরা করত, একঘেয়েমি, ক্লান্তিকর, বিরক্তিকর কাজ। কাজেই এই পরিস্থিতিতে আবারও আমরা সেই প্রশ্নে ফেরত যেতে পারি। আপনি চাকরি করছেন, ঘরের বাইরে টাকা পয়সা কামাই করার কাজ করছেন, কেন করছেন? এই প্রশ্নের জবাবে সাধারণত কেউই বলবে না সবাই করছে, এই যে পিয়ার প্রেশার, সামাজিক চাপ, সেই চাপের কারণে আমিও করছি। বরং বেশিরভাগ মানুষ বলবে টাকা পয়সা কামাই করছি কারণ এর দরকার আছে, টাকার দরকার আছে। সন্তানদের ভালোর কথা ভেবেই তো, ওদের জন্যই তো, ওদের সুখ শান্তির জন্যই তো আমি বাড়তি ইনকাম করছি। আমাদের বাবা দাদাদের প্রজন্মের সাথে তুলনা করলে আমরা দেখতে পাই এই আগের 2টি জেনারেশনের থেকে টাকার হিসেবে আমরা অনেক বেশি আয় রোজগার করছি, অনেক বেশি সচ্ছল, এবং জীবনকে সহজ করার জন্য নানা রকমের আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতিও আমাদের আগের প্রজন্মের থেকে বর্তমানে অনেক বেশি। তবুও দেখা যায় আগের প্রজন্মের মায়েরা, দাদিরা ফুল টাইম গৃহিণী, সংসারী নারী ছিলেন। আজকের যুগের মেয়েদের মতো টাকা পয়সা কামাইয়ের কাজে লেগে যাননি, যদিও বা তাদের অভাব এবং কষ্ট আমাদের থেকে বেশি ছিল। বর্তমান যুগে মেয়েরা বেশিরভাগ কাজে যোগদান করছে, কারণ তাদের চিন্তা চেতনা নিয়ন্ত্রিত হচ্ছে সেই অদৃশ্য প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে। সবাই করছে, আমাকেও করতে হবে। ষষ্ঠ মিথ, গৃহিণী হওয়া মানে অন্যের গোলামি করা, অর্থাৎ স্বামীর গোলামি করা, সংসারের চাকরানি হওয়া। আর চাকরি করা মানে স্বাধীন, স্বনির্ভর, আত্মপ্রত্যয়ী নারী হওয়া। বলাই বাহুল্য এটি হচ্ছে নেগেটিভ মেন্টালিটি বা নেতিবাচক চিন্তার একটি প্রতিফলন। মাতৃত্বের প্রতি নেতিবাচক ধারণা এবং আত্মকেন্দ্রিকতা থেকে এর উৎপত্তি। একজন নারী যদি মনে করেন ঘরের কাজ ক্লান্তিকর, সংসারের চাকরানি হলাম আমি, তাহলে তাকে পাল্টা প্রশ্ন করা যেতে পারে, অফিসের কাজ কি ক্লান্তিকর নয়? সেটা কি অন্যের অধীনে কাজ করা নয়? সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচলিত একটি
মিম দেখা যায় এরকম, সেখানে দুইটি ছবি পাশাপাশি রেখে ক্যাপশন দেওয়া হচ্ছে, বিমানের যাত্রীকে সার্ভ করলে হয়ে যায় নারী স্বাধীনতা, আর নারী যদি নিজের স্বামীকে সার্ভ করে সেটা হয়ে যায় অন্যের গোলামি করা। স্ত্রী যদি মনে করে স্বামীর খেদমত করার মাধ্যমে সে স্বামীর গোলাম হয়ে যাচ্ছে, সংসারের চাকরানি হয়ে যাচ্ছে, তাহলে স্বামীও তো একই কথা বলতে পারে। স্বামীও বলতে পারে, আমিও সংসারে কেন কলুর বলদের মতো খেটে যাচ্ছি, সবার জন্য কামাই রোজগার কেন করতে যাচ্ছি, ওদের জন্য কেন আমাকেই বাজার করে আনতে হবে, আমিও তো সংসারের একজন চাকর। সুতরাং মূল বিষয়টি হচ্ছে দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নাকি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কোন দিক থেকে এই বিষয়গুলোকে দেখা হচ্ছে। টু ইনকাম ট্র্যাপ এই বইয়ের লেখিকা সুজান ভেনকার, যিনি ফেমিনিজমের বিরুদ্ধে বহু লেখালেখি করেছেন, তিনি তার বইতে উল্লেখ করেছেন যে গৃহিণী হওয়া মানে অন্যের গোলামি করা আর সংসারের চাকরানি করা। এই পয়েন্ট নিয়ে যখন আমি ভাবছিলাম তখন মনে পড়ল কিছুদিন আগে টিভিতে দেখা একটি অনুষ্ঠানের কথা। সেখানে একটি রিয়েল লাইফ ইভেন্ট দেখানো হচ্ছিল। আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত একদল পরিবারকে নিয়ে যাওয়া হলো একটি নির্দিষ্ট স্থানে এবং সেখানে তাদেরকে 5 মাস রাখা হলো। সেই সেটে সেখানে সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে, দেখলে মনে হবে যেন আপনি আজ থেকে 150 বছর আগের পৃথিবীতে চলে গেছেন। 1880 সালের দিকে পৃথিবী জীবনযাত্রা যেমন ছিল সেই রকমের পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে। ওই দৃশ্যটা দেখে আমার মনে হলো তখনকার যুগের মেয়েদেরকে প্রতিদিন সংসারের দৈনন্দিন কাজ করার জন্য কতই না কষ্ট করতে হতো, আর আজকালকার মায়েরা মাত্র 1-2টি সন্তান দেখতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। মাত্র 150 বছর আগেও একজন নারীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অমানসিক পরিশ্রম করতে হতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঘরদোর পরিষ্কার করা, উঠোন ঝাড়ু দেওয়া এবং চুলা জ্বালানো, এটা ছিল ভীষণ পরিশ্রমের কাজ। লাকড়ি দিয়ে আগুন ধরিয়ে চুলা জ্বালাতে হতো। এরপর পানি আনার জন্য হেঁটে যেতে হতো মাইলের পর মাইল পথ, মাথায় করে কিংবা কোমরে করে সেই ভারী পানি নিয়ে আসতে হতো। আবার দৈনন্দিন কমপক্ষে 3 বার রান্না করতে হতো, কারণ ফ্রিজে খাবার রাখার কোনো ব্যবস্থাই ছিল না। প্রতিদিন 3 বেলা রান্না করা, নিতান্ত কমপক্ষে 1 বার তো বটেই। এভাবে একের পর এক কাজের কথা চিন্তা করতে পারেন। সব কিছু বাদ দিয়ে যদি একটি বিষয় চিন্তা করা হয় যে এখন যেরকম কল ছাড়লেই পানি পাওয়া যাচ্ছে, পানি উঠানোর জন্য কোনো বাড়তি পরিশ্রম করতে হচ্ছে না, এরপরেও যদি বর্তমান যুগের মেয়েদের মায়েদের কাছে প্রত্যাশা করা হয় যে অন্তত ঘর বাড়িটা গুছিয়ে রাখবে, পরিষ্কার রাখবে, সংসারের সাধারণ কাজগুলো করবে, বাড়িতে সবার খাবারটা রান্না করবে, তাহলে এটা কি খুব বেশি প্রত্যাশা করা হবে? অথচ নারীবাদের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এমনকি মুসলিম মেয়েরাও ফতোয়া তালাশ করছে যে সংসারে রান্না করার জন্য মেয়েরা বাধ্য কিনা। সুজান ভেনকার বলেন, এখনকার মেয়েরা যতটা আরামে সংসার করছে এতটা আরাম ইতিহাসে এর আগের মেয়েরা কখনোই পায়নি। আর নারীবাদ যেমনটা মনে করে পুরুষরা চক্রান্ত করে মেয়েদেরকে ঘরে ঘরে বন্দি করেছে, সেটাও সত্য নয়। কারণ গত 100-150 বছরে যেই সব প্রযুক্তিগত আবিষ্কারের কারণে মেয়েদের সংসারের কাজের কষ্টগুলো কমে এসেছে, তার অধিকাংশই 90-95 কিংবা 99% আবিষ্কারই ঘটেছে পুরুষদের মাধ্যমে। কাজেই ইতিবাচক হন, ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখার চেষ্টা করুন। নারীবাদ মানেই হচ্ছে মেয়েদের ঐতিহ্যগত দায়িত্বগুলোর প্রতি নেতিবাচক মানসিকতা। 7ম মিথ, আদর্শ মা হতে গেলে নাকি নিজের স্বপ্ন, স্বাদ, আহ্লাদ পূরণ করা যায় না। এই পয়েন্টটিও উৎপত্তি ঘটেছে নেতিবাচক ধারণা এবং আত্মকেন্দ্রিকতা থেকে। এ কারণেই অনেকে বলে থাকে মাতৃত্বকে এত মহান করে দেখানোর কিছু নেই, স্টপ গ্লোরিফাইং মাদারহুড। আদর্শ মা হতে গেলে এত স্যাক্রিফাইস করতে হবে কেন? আমার নিজেরও আছে কিছু স্বপ্ন, স্বাদ, আহ্লাদ। বাংলাদেশের ভাইরাল হওয়া একটি ঘটনা হচ্ছিল, কর্মজীবী মা অফিসে যেতে চাচ্ছেন, কিন্তু প্রতিদিনের সেই ঘটনা, সকালে শিশু কান্নাকাটি করতে থাকে, সে মায়ের সাথে থাকতে চায়। এমন সময় মা লুকিয়ে শিশুকে নানির কাছে রেখে অফিসে চলে গেলেন। একসময় শিশু বুঝতে পারল প্রতিদিনের মতো আজও মা তাকে ফাঁকি দিয়ে কাজে চলে গেছে। শিশু ব্যাপক কান্নাকাটি শুরু করল। ওদিকে বাসায় থাকা বাচ্চার নানি বাচ্চার মাকে ভিডিও কল দিল এবং শিশুর কান্নাকাটি করার এই দৃশ্য দেখালো। গাড়িতে বসে কাজে যাওয়ার সময় এই দৃশ্য দেখে মায়ের মনে ব্যাপক অনুশোচনাবোধ জাগ্রত হলো, গিল্ট ফিলিং জাগ্রত হলো। এরপর নিজের অসহায়ত্ব, নিজের কষ্টকর মানসিক অবস্থা, এই টানাপোড়েন বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন। সেই স্ট্যাটাস, সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গেল।
সমস্ত দেশে সবাই আলোচনা করতে লাগলেন যে এই ধরনের ছোট বাচ্চা রেখে মায়েদের কাজে যাওয়া উচিত কিনা। ক্যারিয়ার নাকি মাতৃত্ব, মাতৃত্ব নাকি ক্যারিয়ার, এই যখন অবস্থা, তখন কর্মজীবী মায়েদের মধ্যে থাকা সেই কনফিউশন, সেই অনুশোচনাবোধ, সেটাকে প্রশমন করার জন্য মলমের মতো চলে এলো রেগুলার মিডিয়াগুলো, পত্রপত্রিকাগুলো। তারা আর্টিকেল ছাপালো চাকরিজীবী মায়েরা কেন অপরাধী হবেন। অর্থাৎ এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে চাকরিজীবী মা যদি ঘরে সন্তানকে রেখে কাজে চলে যান, সন্তানের কথা ভেবে তার কষ্ট পাওয়ার দরকার নেই, অনুশোচনাগ্রস্ত হওয়ার দরকার নেই। কোনো সলিড যুক্তিতর্ক নেই, কোনো বৈজ্ঞানিক তথ্য উপাত্ত নেই, শুধুমাত্র কিছু মন গড়া কথা। আর লিখে দেওয়া হলো মেয়েদেরও তো আছে কিছু স্বপ্ন আর ছোট ছোট স্বাদ আহ্লাদ। এজন্যই তো সেই স্বপ্ন পূরণের জন্য ঘরের বাইরে গিয়ে কাজ করে আমরা টাকা পয়সা রোজগার করি। শিশু কান্নাকাটি করছে নাকি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে, এগুলো দেখা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আবার অনেকে এটাও মনে করে থাকেন বাচ্চা এখন না বুঝলেও বড় হয়ে বুঝবে, ওর জন্যই তো এত কষ্ট করেছি, কামাই করেছি, তখন আমাকে ঠিকই ধন্যবাদ দিবে। আবার অনেকে বলছেন মাতৃত্বকে এত মহান করে দেখানোর কিছু নেই, মাকেই কেন সবসময় এত স্যাক্রিফাইস করতে হবে। কোনো মা যদি মনে করেন মাতৃত্বকে এত মহান করে দেখানোর কিছু নেই, আসলে তিনি মাতৃত্বের ব্যাপারটাই বুঝতে পারেননি। আমরা মানুষ প্রত্যেকেই অন্যের উপরে কোনো না কোনো দিক থেকে নির্ভরশীল, কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেক মানুষই আমরা একে অন্যের কাছে নানাভাবে ঋণী। এভাবেই আমরা টিকে থাকি, এভাবেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। প্রত্যেক মানুষের বড় হওয়ার পেছনে রয়েছে বহু মানুষের পরিশ্রম, ত্যাগ এবং সময় বিনিয়োগ। অন্যের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে মাতৃত্ব, এবং মাতৃত্বের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি করে দেওয়া। এর বাইরে গিয়ে যদি শিশুদেরকে আমরা পাঠিয়ে দেই ডে কেয়ার সেন্টারে, তাহলে মনে রাখা উচিত আজকের ডে কেয়ার সেন্টারের পরিণতি হচ্ছে আগামীকালকের বৃদ্ধ নিবাস। একজন মায়ের মনে যে স্বপ্ন, স্বাদ, আহ্লাদ থাকে, সেটা সে সার্থকভাবে বাস্তবায়ন করতে পারে সন্তানকে মানুষ করার মাধ্যমে। কারণ ক্যারিয়ার কখনো জীবনকে পূর্ণতা দেয় না, মাতৃত্ব দিতে পারে। ক্যারিয়ার গড়তে গিয়ে জীবন লুটিয়ে দিলেন, বিনিময়ে কিছু টাকা পয়সা পেলেন, কিন্তু পরিবার ও সন্তানের সাথে সময় কাটাতে পারলেন না, তাদের সঙ্গ পেলেন না। এইরকম মানুষদেরকে দেখা যায় চাকরি শেষে তারা আফসোস করেন। কিন্তু সন্তান মানুষ করতে গিয়ে একজন মা একের পর এক কষ্ট করেছেন, জীবনকে ক্ষয় করে দিয়েছেন। একসময় সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে এবং শেষ বয়সে যখন ঘর ভর্তি নাতি নাতনি নিয়ে তিনি সুখে আনন্দে দিন কাটান, এই ধরনের নারীদেরকে কখনোই তাদের জীবন নিয়ে আফসোস করতে দেখা যায় না। সুতরাং কার স্বপ্ন, কার স্বাদ, কার আহ্লাদ পূরণ হলো, বিষয়টি চিন্তা করা উচিত। অষ্টম মিথ, সারাদিন ঘরে বসে বসে করবোটা কি? গৃহিণী হওয়া খুবই বোরিং আর একঘেয়ে কাজ। এই মিথের উৎপত্তি আত্মকেন্দ্রিকতা ও নেতিবাচক চিন্তা থেকে। ঘরে থাকা মায়েরা সারাদিন আসলে করেটা কি? মায়েদের এই কাজ খালি চোখে দেখা যায় না, নিজে মা হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না। যে মেয়েটা এখনও মা হয়নি, হয়তো সে তার খালার বাসায় গেল, অথবা নিজের ভাই বোনের ক্ষেত্রেই সে দেখেছে মা কিভাবে তাদেরকে বড় করেছে। ছোট ভাই বোন কেঁদে উঠেছে, মা এসে তাদের কান্না থামাচ্ছে। কেউ হয়তো হিসু করে দিয়েছে, মা এসে তাদের ডায়াপার কিংবা কাঁথা পরিবর্তন করে দিচ্ছে। হয়তো ছোট ভাই বোন নিজেরা ছোটোখাটো ঝগড়া মারামারি করছে, মা এসে ওদেরকে একটু শাসন করে দিল। এই তো সারাদিন, প্রতিদিন সবসময় এই একই রকমের কাজ, একঘেয়েমি, বোরিং, এই ছবিটাই সামনে ভেসে ওঠে। কিন্তু মাতৃত্বের আসল ভূমিকা সেটা খালি চোখে দেখা যায় না। মা ঘরে থাকলে আর না থাকলে কি পার্থক্য, কতটা পার্থক্য, সেটা ওই ছোট্ট শিশুটা জানে। হয়তোবা 2-3 বছর বয়সী শিশু, সে মায়ের কোলে বসে নেই, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আপন মনে খেলছে, কিন্তু শিশুটা জানে মা কাছেই আছে। ফলে সে মানসিকভাবে নির্ভর থাকে। অন্য এক ঘর থেকে হয়তোবা সে মায়ের কথা শুনছে, একটু পরপর মায়ের চেহারাটা দেখছে। একথা ঠিক, মা সারাদিন শিশুকে কোলে নিয়ে বসে নেই। শিশুও তেমনইভাবে সারাদিন মায়ের আঁচল ধরে থাকে না, কিন্তু মা কাছে আছে। এই যে কাছে থাকা, এই থাকা আর না থাকার মধ্যেই আছে অনেক পার্থক্য। ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে, এক একটা কদম নেয়, আরেকটা কদম নেওয়ার আগে পড়ে যাবে কিনা সে সময় সে মায়ের চেহারার দিকে তাকায়, মা আছে কিনা। এটাই হচ্ছে নির্ভরতা। শিশুকে যখন মা কোনো কিছু ভালো মন্দ শেখান, কোনো কিছু করতে বলেন কিংবা নিষেধ করেন, এরপর শিশু মিলিয়ে দেখে মা যেটা বলছে সেটা নিজেও করছে কিনা। এটা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ।
শিশু যখন কোনো কিছু করতে গিয়ে হাঁপিয়ে ওঠে আর মনে করে আমি আর পারবো না, মা তখন উৎসাহ দেয় তুমি পারবে। এই যে শিশুকে সাহস দেওয়া, শিখিয়ে দেওয়া, এটা হচ্ছে শিশুর ব্যক্তিত্ব গঠন। প্রতিদিন একটা রুটিনের মাঝে শিশুকে রাখা, কখন খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, কখন গোসল করবে, এটা শিশুকে শেখায় নিয়মানুবর্তিতা। শিশু যখন অসুস্থ হয় তখন মাকে খোঁজে। এই যে মায়ের সাথে এই অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলো বাইরে থেকে দেখে এর গুরুত্ব ও অবদান বোঝা এবং মূল্যায়ন করা খুবই কঠিন। মডার্নিজম এবং ফেমিনিজম প্রভাবিত বর্তমান সমাজ মাতৃত্বের এই দিকগুলোকে মোটেও মূল্যায়ন করতে জানে না। এরপরেও যারা মনে করেন বাসায় থাকা, সন্তান দেখা, সংসার সামলানো খুবই বোরিং, ক্লান্তিকর কাজ, তাদের উদ্দেশ্যে সুজান ভেনকার আলোচনা করে লিখেছেন, বোরিং মানে কি? যখন করার মতো কিছু থাকে না, বসে থেকে কি করব সেটা বুঝতে পারছি না। অভিধানের ভাষায় বলা হয় যখন ব্যস্ত থাকার মতো যথেষ্ট কাজ থাকে না, সেটাই হচ্ছে বোরিং লাগা। সংসারী মায়েদের অবস্থা কি এরকম হয়? যদি কোনো সংসারী মাকে জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে ব্যস্ত থাকার মতো যথেষ্ট কাজ নেই, এটাই যদি বোরিং লাগা হয় তাহলে প্লিজ আমি বোর হতে চাই, আমার এই ধরনের ব্রেক খুবই দরকার। আর একঘেয়েমি লাগা, এই প্রশ্নের অনেক জবাব আছে। তার মধ্যে একটি জবাব হচ্ছে আপনার কাছে যেটা একঘেয়েমি লাগছে, আপনার শিশুর কাছে সেটা তার জীবনের সেরা আনন্দ। একই গল্প বারবার বলতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু শিশু বারবার সেটাই শুনতে চাচ্ছে। একই বই, একই ছবি, একই গল্প বারবার আপনার থেকে শুনতে চাচ্ছে। কাজে যেটা আপনার কাছে একেবারে সাধারণ দৈনন্দিন ঘটনা, শিশুর কাছে সেটাই অসাধারণ ঘটনা। তাই এই ক্ষেত্রে আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর না হয়ে আমাদের উচিত শিশুর জায়গা থেকে চিন্তা করা। এর বাইরেও যেসব কারণে সংসার জীবনকে একঘেয়েমিপূর্ণ মনে হতে পারে, তার মধ্যে 3টি কারণ হচ্ছে: 1 নম্বর, সংসারের কাজে নগদ স্টিমুলেশন পাওয়া যায় না বা সাথে সাথে কোনো বাহাবা পাওয়া যায় না। বর্তমানে জড়বাদী, বস্তুবাদী এবং ভোগবাদী সমাজে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি প্রতিটি বিষয়ের নগদ বিনিময় পেতে। আমরা সব কিছুর নগদ স্টিমুলেশন পেতে চাই, কিন্তু মাতৃত্ব ও সংসারের এই পরিশ্রমের ফল হাতে নাতে পাওয়া যায় না, এর জন্য সময়ের প্রয়োজন। 2য় কারণ আত্মকেন্দ্রিকতা এবং 3য় কারণ হচ্ছে পরিবেশের প্রভাব। মানুষ নিজের অজান্তেই আশেপাশের পরিবেশ এবং চলতি ট্রেন্ড দ্বারা প্রভাবিত হয়। যেহেতু চারপাশ থেকে সবাই আপনাকে সবসময় এই একই কথা বলছে, একই চিত্র আপনাকে দেখাচ্ছে যে ঘরে থাকার নাকি কোনো মানে হয় না, অর্থহীন কাজ, সবাই নাকি বাইরে কাজ করছে, ওটাই নাকি দেশ ও জাতির প্রতি অবদান রাখা, এইসব কথার অবশ্যই অবচেতন একটি প্রভাব আছে আপনার মনে। এছাড়া যেসব মায়েরা ঘরে আছেন তারা সেই বিষয়গুলোর ইতিবাচক দিক নিয়ে তেমন একটা আলোচনা করছেন না। ফলে ঘরে থাকা মায়েরা আছেন চুপ করে, আর বাইরে থাকা মেয়েরা অনেক বেশি ভোকাল। কাজেই এই ক্ষেত্রে মেয়েদের এবং মায়েদের উচিত সংসার ও ঘরের জীবনের গুরুত্ব নিয়ে বেশি বেশি আলোচনা করা এবং এর ইতিবাচক দিকগুলো সবার সামনে তুলে ধরা। একই বিষয়কে শুধুমাত্র মানসিকতা পরিবর্তন করলে ভিন্নভাবে দেখা সম্ভব। ঘরে থাকা যদি বোরিং হয় তাহলে একই প্রশ্ন করা যেতে পারে, ঘরের বাইরে কাজ করা, অফিসে কিংবা কলকারখানায়, মাঠে ঘাটে কাজ করা, সেটা কি খুবই আনন্দদায়ক কিছু? সেটা কি বোরিং নয়? ছোট বাচ্চা থাকলে মায়েদেরকে নির্ঘুম রাত কাটাতে হয়, রাতে ঘুমানো যায় না, ঠিকমতো বিশ্রাম হয় না। এরপর যদি সেই একই মাকে পরের দিন অফিসে পাঠানো হয় তাহলে এটা খুবই কষ্টের কাজ, একই সাথে ডাবল কিংবা ট্রিপল বার্ডেন হয়ে যায় তার জন্য। নিরপেক্ষভাবে যদি কেউ চিন্তা করেন, নিজের জন্য একটু সময় বের করা কিংবা মি টাইম বের করা, এটা শুধুমাত্র ঘরে থাকা মায়েদের পক্ষেই সম্ভব। এরপরেও যারা বলেন সারাদিন বাসায় থাকা আর ছোট বাচ্চার সাথে সময় কাটানো খুবই বোরিং, একঘেয়ে, তাদের জন্য আরও কিছু কথা। সাইকোলজিস্ট এরিকা কমিসার তিনি বলেন, কোনো মা যদি নিজের সন্তানের ব্যাপারে অভিযোগ করে বলেন এই ছোট বাচ্চার সাথে সারাটা দিন সময় কাটাবো, এটা তো খুবই বোরিং, একঘেয়ে কাজ। তিনি বলেন যারা এই ধরনের কথা বলে এটা হচ্ছে ওইসব মহিলা বা ওই সন্তানের মায়েদের মধ্যে থাকা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের বহিঃপ্রকাশ। হতে পারে এটা তাদের শৈশবে থাকা কোনো অমীমাংসিত আনরিজলভড লস এবং পেনের বহিঃপ্রকাশ। মাতৃত্বের কাজ খুবই সেন্সিটিভ, এর জন্য ফুল টাইম ডেডিকেটেড থাকতে হয়, কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হয়। এই কাজে কোনো ছুটির দিন নেই, নির্দিষ্ট কোনো চটকদার অফার বা আকর্ষণ নেই, কাজের মধ্যেই খুঁজে নিতে হয় অবসর এবং বিশ্রাম। শিশু বয়সে বাচ্চাদের মায়ের প্রতি প্রয়োজন বেশি থাকে, তাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা করার প্রয়োজন হয়। অতীতে শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি।
আজ থেকে 100 বছর আগেও শুধুমাত্র নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার মতো অসুখে ভোগে প্রচুর শিশু মারা যেত। এছাড়াও ছিল ডায়রিয়া, কলেরা ইত্যাদি। বর্তমানে নানা ধরনের অ্যান্টিবায়োটিক এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে শিশু মৃত্যুর হার কমে এসেছে, কিন্তু বর্তমানের শিশুদের মধ্যে দেখা দিয়েছে আরেকটি ব্যাধি, আরেকটি মহামারী, স্ট্রেস রিলেটেড নানা রকমের অসুস্থতা। শুনতে আশ্চর্য মনে হলেও শিশুরা ভুগছে নানা ধরনের স্ট্রেস রিলেটেড সমস্যায়। স্ট্রেস এবং ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর প্রভাব পড়ছে শিশুর শারীরিক গঠনে, বুদ্ধিবৃত্তিক বিকাশে, সামাজিক ও আবেগিক বিকাশে। এর পেছনের মূল কারণ হচ্ছে মায়ের সাথে অর্থাৎ প্রাইমারি কেয়ার গিভারের সাথে শৈশবে যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট না পাওয়া এবং নিরাপত্তা না পাওয়া। ফলে শিশু তাদের মনের মধ্যে থাকা সেই সব অনুভূতিকে চাপা দিতে বাধ্য হয়। এর ফলে একদিকে তাদের মধ্যে দেখা দেয় আগ্রাসী মনোভাব, আরেকদিকে তাদের মধ্যে জমা হতে থাকে বিষণ্ণতা। অনেক সময় আমরা মনে করি বিষণ্ণতা হয়তো শুধু বড়দের ব্যাপার, কিন্তু বাস্তবে শিশুরাও বিষণ্ণতায় ভুগছে এবং বর্তমানে এটা আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। একটা সময় পর্যন্ত মনে করা হতো এটা শুধুমাত্র বয়স্ক ব্যক্তি কিংবা তরুণ তরুণীদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু তথ্য কি বলছে? 1970 থেকে 86 সালের মধ্যে 5 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে 267%। 12 বছরের কম বয়সী শিশুদের মধ্যে মৃত্যুর কারণের তালিকায় 12তম স্থানে রয়েছে আত্মহত্যা। 5 থেকে 14 বছর বয়সী 1 লক্ষ শিশুর মধ্যে 250টি শিশু আত্মহত্যা করছে। শিশুদের মধ্যে এই বিষণ্ণতা সম্পর্কে গত শতাব্দীর বিখ্যাত সাইকোলজিস্ট জন বলবি একটি মৌলিক কাজ করেছেন, গ্রিফ অ্যান্ড মর্নিং ইন ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড। এই বইতে তিনি উল্লেখ করেছেন 6 মাস বয়সী শিশু কিংবা এর থেকেও কম বয়সী শিশুরা পর্যন্ত মায়ের বিচ্ছেদে বিরহ কাতর হতে পারে এবং বিষণ্ণ হতে পারে। অনেক মায়েরাই কারণ খুঁজে পান না যে শিশু এত কান্নাকাটি করছে কেন। হয়তো তার ক্ষুধা লেগেছে, কিংবা শিশু পটি করতে যাচ্ছে, অথবা অন্য কোনো অসুবিধা হচ্ছে, হয়তোবা কোথাও ব্যথা পেয়েছে, কিন্তু খোঁজ করার পর দেখা যায় এগুলোর কোনোটিই ঘটেনি। তখন মায়েরা হতাশ হয়ে যান। তারা ভেবে পান না শিশু কেন এত কান্নাকাটি করছে। সাইকোলজিস্টরা বলেন এর আসল কারণ হচ্ছে শিশুরা তার মায়ের কাছ থেকে যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। শিশুরা খুবই বুদ্ধিমান, তারা মুহূর্তেই বুঝে ফেলে আপনি কি শিশুর দিকে মনোযোগ দিচ্ছেন নাকি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন। বিভিন্ন কেয়ার সেন্টারে যেসব মহিলা শুধুমাত্র পেশাগত কারণে জোর করে অন্যের বাচ্চা দেখাশোনা করার কাজ করতে আসেন, তারা উপরি বাচ্চাকে দেখে শুনে রাখলেও তাদের মাঝে আন্তরিকতা থাকে না এবং শিশুরা সেই বিষয়টি ঠিকই ধরতে পারে। এমন কেউ যদি শিশুদেরকে কোলে তুলে নেয়, তাদের কোলে গিয়েও শিশু শান্ত হয় না, কাঁদতে থাকে। এই অবস্থাটিকে ব্যাখ্যা করে সাইকোলজিস্টরা বলেন, যদি সেই ক্রন্দনরত শিশুকে সান্ত্বনা জানানোর জন্য কেউ না আসতো, কেউ তাদেরকে কোলে না তুলে নিত, এই দুই অবস্থার মাঝে তেমন কোনো পার্থক্যই নেই। এরিকা কমিসার বলেন, আমি নিউ ইয়র্কের রাস্তায় অনেক শিশুদেরকে দেখেছি যারা ট্রলিতে শুয়ে আছে উদাস হয়ে। মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে তারা তাকিয়ে আছে অন্যদিকে, আর তাদের মা কিংবা ন্যানি এক হাতে ট্রলি ঠেলছে ঠিকই, কিন্তু আরেক হাতে ব্যস্ত সেলফোন ব্রাউজ করতে। শিশুর পাশে তারা আছে ঠিকই, কিন্তু শিশুর প্রতি তাদের কোনো মনোযোগ নেই, আর শিশুদের চোখের চাহনিও নিষ্প্রাণ, নেশাগ্রস্ত। শৈশবে এই ধরনের ইমোশনাল উইথড্রয়ালের শিকার হওয়া শিশুরা বয়সন্ধিকালে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর ডিপ্রেশনে পড়ে। এরিকা কমিসার বলেন, আমার কাছে যেসব প্রাপ্তবয়স্ক মানুষ সেবা নিতে আসেন, তাদের মধ্যে যারা শৈশবে মায়ের সান্নিধ্য পাননি, তাদের চোখে আমি এক ধরনের শূন্য দৃষ্টি দেখি। শিশু জন্মের পরের সময়টাও খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে মনে হতে পারে ছোট শিশু জন্মের পরে কয়েক সপ্তাহ শুধু খাওয়া দাওয়া ছাড়া আর টয়লেট করা আর ঘুমানো ছাড়া এই শিশুর আর তেমন কী কাজ, কিন্তু বিজ্ঞান বলছে শিশুরা জন্মের পর থেকে প্রতি সেকেন্ডে 40,000 আন্তঃনিউরন বন্ধন তৈরি করে। ছোট শিশুদের মধ্যেও আবেগ থাকে। জন্মের 42 ঘন্টা পর থেকেই শিশু কারো হাসি মুখ দেখলে সেটা নকল করতে পারে। কেউ যদি শিশুর দিকে তাকিয়ে হাসে, শিশুও তার দিকে তাকিয়ে হাসি বিনিময় করতে পারে। এই যোগাযোগগুলো শিশুর এমপ্যাথি তৈরি এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। শিশুর জন্মের 1 বছরের মধ্যে তার ব্রেন ডেভেলপমেন্ট দ্বিগুণ আকারের হয় এবং এই সবগুলোই নির্ভর করে মায়ের সাথে শিশুর ইন্টারাকশনের উপরে। এখন এই ছোট শিশুদেরকে একা ফেলে রেখে তাদের যথাযথ ব্রেন ডেভেলপমেন্ট না ঘটিয়ে কোনো মা যদি বাইরে চলে যান,
তাহলে দেশ ও জাতির কল্যাণে তিনি কি অবদান রাখতে পারবেন? ঘরে ঘরে মায়েরা যদি অসুস্থ শিশু তৈরি করেন, তাহলে এর বিনিময়ে জাতির কতটা কল্যাণ হবে? নবম মিথ, কিছুক্ষণ কোয়ালিটি টাইম দিলেই যথেষ্ট, সারাদিন সময় দেওয়ার দরকার নেই। আবার এর সাথে অনেকে বলে থাকেন, এত বেশি সময় দিলে আর এত বেশি দেখাশোনা করলে শিশুরা স্বনির্ভর হতে পারবে না। এই কোয়ালিটি টাইম একটি মিথ, যার কারণে অনেকে মাতৃত্ব থেকে ক্যারিয়ারকে প্রাধান্য দেন। বাস্তবে কোয়ালিটি টাইম নয়, শিশুরা চায় সার্বক্ষণিক মনোযোগ। শিশুর সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের জন্য কোয়ালিটি টাইম এবং কোয়ান্টিটি টাইম দুইটাই জরুরি। প্রথমত, আপনি যদি যথেষ্ট পরিমাণ সময় শিশুর পাশে উপস্থিত না থাকেন, তাহলে চাহিবা মাত্রই বাহককে দিতে বাধ্য থাকিবেন। এভাবে শিশুকে কোয়ালিটি টাইম দিতে পারবেন না। ফিজিক্যালি যথেষ্ট সময় উপস্থিত না থাকলে শিশুর পাশে চাইলেই কেউ মানসিকভাবে উপস্থিত থাকতে পারে না। বাইরে থেকে মনে হতে পারে সারাদিনের পর সন্ধ্যায় এসে কিছুক্ষণ কোয়ালিটি টাইম দিলাম আর সারাদিনের ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না। 2015 সালে প্রকাশিত একটি হেলথ ম্যাগাজিনের আর্টিকেলে অপিনিয়ন সেকশনে এই ব্যাপারে একজন মন্তব্য জানিয়ে লিখেছিলেন, শারীরিকভাবে শিশুর পাশে উপস্থিত থাকার কোনো বিকল্প হয় না। কোয়ালিটি টাইম কথাটি বলার মাধ্যমে মূলত আমরা নিজেদেরকে এক ধরনের বুঝ দেই বা আত্মপ্রবঞ্চনা করি। কোয়ালিটি টাইম এক ধরনের বিতর্কিত প্রতিশ্রুতি। অমুক সময়ে আমি শিশুর সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাবো। এভাবে হয় না, বরং কোয়ালিটি টাইম হচ্ছে সেটাই যেটা শিশুর প্রয়োজন পূরণের জন্য শিশুর চাহিদা অনুসারে তাৎক্ষণিক প্রয়োজন হয়। শিশু যখন আমাকে চাইবে, সেই মুহূর্তেই শিশুকে প্রয়োজন অনুসারে তাকে সাহায্য করতে হয়। শৈশবের দিনগুলোতে প্রতি মুহূর্তে শিশুর শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটতে থাকে। এটা আপনি কখন কোয়ালিটি টাইম দিব সেই সময়ের জন্য থেমে থাকে না। প্রতিটি মুহূর্তে শিশু শিখতে থাকে। হামাগুড়ি দেওয়া, উঠে বসা, কথা বলা, এক একটা শব্দ বলা, প্রতিটি মুহূর্ত মায়ের মনকে আনন্দে ভরিয়ে দেয়। তাই শিশুর কাছে প্রতিটি মুহূর্তই কোয়ালিটি টাইম। কিন্তু এর বিপরীতে গিয়ে কর্পোরেট হাউস নিয়ন্ত্রিত মিডিয়াগুলো আপনাকে শেখাবে শিশুকে বাড়িতে রেখে আপনি কাজে চলে যান, এরপর যতক্ষণ ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝি শিশুর সমস্ত বৃদ্ধি, বিকাশ এবং ইমোশনগুলো স্থগিত হয়ে থাকবে। কিন্তু বিষয়টা এরকম নয়। ছোট্ট শিশু মানে হচ্ছে আবেগের এক বিশাল ভাণ্ডার, আবেগের এক মহাসমুদ্র। শিশু সেই সমুদ্রে নৌকা নিয়ে ভাসমান। এই মুহূর্তে সমুদ্র শান্ত, তো পরের মুহূর্তেই সেখানে বিশাল ঝড় উঠে। মা হিসেবে আপনি যদি শিশুর পাশে উপস্থিত না থাকেন, তাহলে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে নৌকা নিয়ে ভাসমান শিশুকে শান্ত রাখার মতো এবং নিরাপত্তা দেওয়ার মতো কেউ থাকে না। মায়ের মাধ্যমে শিশু নিজের আবেগকে ভারসাম্যপূর্ণ করে। কর্মজীবী মায়েরা সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে সর্বোচ্চ 90 মিনিট সময় দিতে পারে শিশুকে, কিন্তু এই সময় মোটেও যথেষ্ট হয় না। এছাড়া সারাদিনের ক্লান্তির পর মা যখন নিজেই শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত থাকে, সেখানে কিভাবে সে শিশুকে কোয়ালিটি টাইম দিতে পারবে? তার নিজেরই বিশ্রাম প্রয়োজন হয়। সুতরাং দেখা যাচ্ছে সারা দিনের মধ্যে সবচেয়ে ক্লান্তিকর অংশটা, সবার শেষের অংশটা আপনি দিচ্ছেন শিশুর জন্য, আর এরপর বলছেন কোয়ালিটি টাইম দিলাম। এটা কেমন আত্মপ্রবঞ্চনা হলো? টিনেজ বয়সী কিছু ছেলেমেয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল কোয়ালিটি টাইম বলতে তারা কি বুঝে। সবাই একমত। তারা বলেছে কোয়ালিটি টাইম দিয়ে কখনোই কোয়ান্টিটি টাইমকে রিপ্লেস করা যায় না। যথেষ্ট সময় ফিজিক্যালি উপস্থিত না থাকলে কেউ চাহিবা মাত্র মুহূর্তের মধ্যে সেখানে ইমোশনালি প্রেজেন্ট হতে পারে না। তাদের কিছু মতামত ছিল এই ধরনের। তারা বলেছে কথিত কোয়ালিটি টাইম আসলে স্ট্রেস আর অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। যেসব অভিভাবক কোয়ালিটি টাইম তৈরি করার চেষ্টা করেন, দেখা যায় তাদের বাচ্চারা এই ধরনের কথিত কোয়ালিটি টাইমকে পছন্দ করে না, কারণ সেই সময়টা বের করা হয় প্যারেন্টসদের শিডিউল অনুসারে, বাচ্চাদের শিডিউল অনুসারে নয়। বাচ্চাকে সময় না দিয়ে শুধুমাত্র মুখে বলা আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এইসবের কোনো মানে হয় না। সময় দেওয়ার কোনো বিকল্প নেই। আরেকজন বলেছে আমার মা এখন পার্ট টাইম কাজ করেন, আমি এখন কিছুটা বড় হয়েছি, মায়ের কাছে এখন আর তেমন সময় দরকার হয় না, কিন্তু যখন ছোট ছিলাম তখন অনেক খারাপ লাগতো, মাকে কাছে পেতাম না। আরেকটি বিষয় হচ্ছে সব কিছুতে তাড়াহুড়া চলে না। একটি ছোট বাচ্চা কিভাবে বড় হয়, কিভাবে সব কিছু শেখে, একদিনে, এক মুহূর্তে কিংবা অল্প কিছু সময় দিয়ে তাকে সব কিছু শিখিয়ে দেওয়া যায় না। 21 শতকে এসে আমাদের জীবনযাত্রা অনেক ফাস্ট এবং দ্রুতগতি হয়ে গেছে, এটা সত্যি। কিন্তু সমস্যা হলো শিশুরা রয়ে গেছে ধীরগতির। তাদের হাঁটা চলা, খাওয়া দাওয়া, কাপড় পরা, গোসল করা, কথা বলা শেখা, সব কিছুর জন্যই প্রচুর সময় লাগে। একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে, গল্প করে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছে।
এই দৃশ্য দিন দিন ঘরে ঘরে বিরল হয়ে যাচ্ছে। দায়িত্ব এড়ানোর জন্য মায়েরা বলে ওঠে, এত মুখে তুলে খাবার খাইয়ে দিতে হবে কেন? নিজে নিজে খেতে শিখুক। পৃথিবীতে কত বাচ্চা না খেয়ে আছে, ওর ক্ষুধা লাগলে এমনিতেই খাবে। ক্ষুধা লাগলে যদি এমনিতেই খায় তাহলে প্রশ্ন হতে পারে, একটি পশুর বাচ্চা আর মানুষের বাচ্চার মধ্যে তফাৎ কোথায়? অথচ এই ছোট বাচ্চারা খাবার হাতে মুখে তোলা দূরে থাকুক, হাত দিয়ে কিছু ধরার জন্য তাদের যে মোটর স্কিল দরকার হয় সেটা শেখার বয়সও তাদের হয় না। এ যেন হাঁটতে শেখার আগেই দৌড়াতে বাধ্য করার মতো ব্যাপার। আসল কথা হচ্ছে, ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে তাদের সাথে গল্প করে মন ভুলিয়ে মুখে তুলে খাবার খাইয়ে দিতে যে সময়টা লাগে সেই সময়টা এখনকার মায়েদের হাতে নেই, তারা সেই সময়টা দিতে চান না। মায়ের আদর, মমতা আর সংস্পর্শে বড় হবে সেই চিত্র ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মাতৃত্ব পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলোর একটি। সুন্দর আদব আখলাক ও সুস্বাস্থ্যের অধিকারী একটি শিশুকে তৈরি করার জন্য একজন মাকে প্রচুর পরিশ্রম করতে হয়। দুই মা গল্প করে বলছে, ভাবি আপনি খুবই ভাগ্যবতী, আপনার বাচ্চাটা রাতে কত তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আবার দুপুরেও একটু ঘুমায়। আবার বলছে, ভাবি আপনি খুবই ভাগ্যবতী, আপনার বাচ্চাটা খাওয়া নিয়ে কোনো বাজ বিচার করে না, সবজি খাবো না, মাছ খাবো না, এটা খাবো না, ওটা খাবো না বলে নাক ছিটকায় না। আবার বলছে, ভাবি আপনি খুবই ভাগ্যবতী, আপনার বাচ্চাটা খুবই ভদ্র। বাচ্চাদের এইসব অভ্যাস আর আচার আচরণ শেখা পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে দিলে এক ধরনের আরাম পাওয়া যায়। কারণ আপনি যদি জানেন এগুলো আসলে বাচ্চাদেরকে শেখাতে হয়, দিনের পর দিন পরিশ্রম করে একটু একটু করে তাদের অভ্যাসের মধ্যে গড়ে দিতে হয়, তখন আপনি বুঝবেন এগুলো শেখানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। প্রত্যেক গৃহিণী আর প্রত্যেক ঘরে থাকা মায়ের সন্তানরাই সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাদের আচার আচরণ উন্নত হবে এমনটা নাও হতে পারে। কিন্তু মা যদি ছোট বাচ্চাদেরকে সময় না দেন, তাদেরকে সংশোধন করে না দেন, তাদের উপরে শ্রম না দেন, তাহলে যে সেই বাচ্চাদের বেশিরভাগ অংশই বিগড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। তাই যদি কেউ মনে করে থাকেন বাচ্চাদের কথা ভেবে মা ঘরে থাকলো কিংবা না থাকলো এর মাঝে কোনো পার্থক্য নেই, তাহলে সেটা নিঃসন্দেহে ভুল ধারণা। অন্ততপক্ষে বাচ্চাদের ঘুম, খাওয়া দাওয়া এবং নিয়ম শৃঙ্খলা এই বিষয়গুলো শেখাতে গেলে মাকে অবশ্যই বাচ্চার পেছনে প্রচুর সময় দিতে হয়। এর বাইরে রয়েছে আরেকটি সমস্যা। অনেক কর্মজীবী মায়েরাই অভিযোগ করে বলেন, বাচ্চা আমার কথা শুনতে চায় না। ছোট বাচ্চার সাথে তারা এক ধরনের অদৃশ্য পাওয়ার স্ট্রাগল অনুভব করেন। সুজান ভেনকার লিখেছেন, বাচ্চা আপনার কথা শুনবে, এই আনুগত্য একজন মা হিসেবে আপনাকে অর্জন করে নিতে হবে। আর এটা তখনই সম্ভব যদি কোনো মা সেই ছোট বাচ্চাকে প্রতিদিন যথেষ্ট পরিমাণ সময় দেয়। যে মা সেই ছোট বাচ্চার জীবনের কোনো অংশ নয়, শিশু কেন সেই মায়ের কথা শুনবে? আরেকটি ভুল ধারণা বা মিথ হচ্ছে, এত বেশি দেখাশোনা করলে শিশুরা নাকি স্বনির্ভর হতে পারে না। সাইকোলজিস্টরা বলেন, ছোট বাচ্চার দেখাশোনা করলে, তাদের যত্ন নিলে যারা বলে এই বাচ্চা নষ্ট হয়ে যাবে, স্পয়েলড হয়ে যাবে, বেশি আহ্লাদে মাথায় উঠবে, হয়তো তারা নিজেরাও তাদের শৈশবে প্রয়োজনীয় যত্ন ও ভালোবাসা পায়নি, হয়তোবা তাদের প্রতিও এই ধরনের কথা বলা হয়েছিল। যে শিশু নিজে থেকে কিছুই করতে পারে না, আর তাকে কিনা আপনি স্বনির্ভর বানানোর পরিকল্পনা করছেন। বায়োলজিক্যালি কমপক্ষে 3 বছর বয়স পর্যন্ত একজন শিশু মায়ের যত্নের উপরে পুরোপুরি নির্ভরশীল থাকে। এই সময়টা পর্যন্ত শিশুদের প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা এবং অ্যাটাচমেন্ট। শিশুকে যখন কোলে তুলে নেওয়া হয়, আদর করা হয়, চুমু খাওয়া হয়, কান্নাকাটি করলে তাদেরকে শান্ত করা হয়, তাদের চাহিদা বোঝার চেষ্টা করা হয়। এভাবে স্পর্শের মাধ্যমে শিশুর দেহে স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোন নিঃসরণের পরিমাণ কমে আসে। একটি শিশুকে যত বেশি সময় কোলে রাখা হবে, শিশু এবং শিশুর মা দুজনেই তত কম স্ট্রেসে থাকবেন। জন্মের পর প্রথম বছরে শিশু যে কোনো কিছু বোঝানোর জন্যই কান্নাকাটি করে, কারণ এই সময়ে তার আর কোনো ভাষা জানা থাকে না। সকল প্রয়োজন বোঝানোর জন্যই একটাই ভাষা, সেটা হচ্ছে কান্না করা। এই সময়ে একজন শিশু নিজেই নিজেকে শান্ত করবে এই ক্ষমতা তার থাকে না। ক্ষুধা লাগলো কিনা, ডায়াপার পাল্টাতে হবে কিনা, কোনো কিছুর কারণে অস্বস্তি লাগছে কিনা, সব কিছুর জন্যই সে অন্য মানুষের উপরে নির্ভরশীল। এই সময়টাতে যদি কেউ শিশুর দিকে মনোযোগ না দেয়, যদি কেউ ভাবে শিশু কান্নাকাটি করছে, করুক, আমি আমার কাজ করতে থাকি, যদি এই ধরনের আচরণ করে, তাহলে এটা শিশুর জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘ সময় কান্নাকাটি করা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। যত দ্রুত সম্ভব সাড়া দিতে হবে। আর এভাবে প্রতিদিন ভোরে শিশুকে কান্নাকাটি করা অবস্থায় রেখে যেসব মায়েরা কর্মক্ষেত্রে বের হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে মা এবং শিশু দুজনেই মানসিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মা একজন প্রাপ্তবয়স্ক নারী,
তার তুলনায় শিশুর যে ক্ষতি হচ্ছে সেটা অপূরণীয়। এভাবে শিশু যখন দেখে যে তার কান্নাকাটির কোনো মূল্য নেই, শিশু কান্নাকাটি করছে কিন্তু মা তাতে সাড়া দিচ্ছে না, তার চাহিদা পূরণ করতে এগিয়ে আসছে না, তখন শিশুর মধ্যে সেটা জমতে থাকে রাগ এবং অসন্তুষ্টি হিসেবে। কাজেই যদি কেউ সত্যিকারভাবে শিশুদেরকে স্বনির্ভর বানাতে চায়, তাহলে শৈশবে সেই শিশুকে যথেষ্ট পরিমাণ সময় অ্যাটাচমেন্ট দিতে হয়। যথেষ্ট পরিমাণ সময় শিশু কারো উপরে ডিপেন্ডেন্ট থাকার পরেই কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। শৈশবে যেই শিশুরা ঠিকমতো মায়ের দুধই পায় না, সেখানে সে কিসের স্বনির্ভর হবে? এ কারণে দেখা যায় অধিকাংশ কর্মজীবী মায়েদের শিশুরা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে ঠিকমতো ঘুমায় না, তারা হয় রোগা এবং দুর্বল শরীরের। শিশুদের প্রতি এই যে অবহেলা, এর ফলে মায়েদের মনে যে অনুশোচনা বোধ কাজ করে, সেটা দূর করার জন্য তারা নিজেরাই নিজেদেরকে সান্ত্বনা দিয়ে বলে, এত দেখাশোনা করলে ওরা স্বনির্ভর হতে পারবে না, তাই দেখাশোনা না করে আমি ওদেরকে স্বনির্ভর বানাচ্ছি। 10ম মিথ, মাতৃত্বের বিকল্প আছে এই ধারণায় বিশ্বাস করা। যেমনটা অনেকেই মনে করে থাকেন, বায়োলজিক্যাল মায়ের দরকার নেই, শিশু দেখাশোনা করার জন্য নাকি যে কোনো কেয়ার গিভার হলেই যথেষ্ট। বাবা কিংবা দাদা দাদি, নানা নানি, বাসার কাজের লোক, খালা কিংবা কেয়ার সেন্টারের সেই কর্মী অথবা ছোট বাচ্চারা একসাথে থাকলে সেটাও নাকি যথেষ্ট। এই জন্যই অনেকে বলে থাকেন, ছোট বাচ্চা দেখাশোনা করার জন্য মা কেন চাকরি ছাড়বে, মা কেন বাসায় থাকবে, বাবা চাকরি ছেড়ে বাসায় থাকুক। প্রথমে একটি গল্প শোনানো যাক। একেবারে ছোট বাচ্চা, মোটেও ঘুমাতে চায় না, সবসময় কান্নাকাটি করে। মায়ের অবস্থা খুবই খারাপ, মা চিন্তিত কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। একদিন ইমেইল ঘাঁটতে গিয়ে একটি ইমেইলে মায়ের মনোযোগ আকর্ষণ হলো। ছোট বাচ্চা ঘুমাচ্ছে, পাশে একটা টেডি বিয়ার রাখা। একটি বিজ্ঞাপন, সেই টেডি বিয়ারের নাম হচ্ছে হার্ট বিয়ার। তুলতুলে নরম কাপড়ের তুলা ভর্তি একটি ভাল্লুক, যার ভেতরে রাখা আছে 9 ভোল্টের একটা ব্যাটারি। ভাল্লুকটা জড়িয়ে ধরলে আর ব্যাটারিটা চালু করে দিলে এক ধরনের ধুকপুক আওয়াজ হতে থাকে। মনে হয় যেন বা মায়ের গর্ভে থাকাকালে শিশুরা যেভাবে মায়ের হার্টবিটের আওয়াজ শুনে শান্তি পেত, ঠিক ওই রকমের। সেই খেলনাটা দেখে মা খুশিতে লাফিয়ে উঠলেন আর বললেন, আমার তো এটাই দরকার। বাবা বাড়ি ফিরে আসার সাথে সাথে মা বললেন, এক্ষুনি এই খেলনাটা এনে দাও সুপার স্টোর থেকে। কিছুক্ষণ পরে বাবা ফিরে এলেন সেই খেলনা নিয়ে, আর মা দ্রুত খেলনাটার মধ্যে ব্যাটারিটা ভরে চালু করে দিলেন, ভলিউম বাড়িয়ে দিলেন, আর সেখান থেকে হার্টবিটের মতো ধুকপুক আওয়াজ শুরু হলো। মা অবাক হয়ে দেখলেন, এই আওয়াজ শুনে ছোট্ট শিশুটা আগ্রহ নিয়ে সেই দিকে তাকালো। কৌতূহলে তার চোখ দুটো বড় হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল এতদিন যেন সে এটাই খুঁজছিল। মা মনে মনে বললেন, যাক বাবা, বাঁচা গেল। মুহূর্তেই ভিন্ন আরেকটি চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল মায়ের মাথায়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মা বুঝতে পারলেন, আচ্ছা এটাই তাহলে আমার এই ছোট বাচ্চার কান্নাকাটির রহস্য। সে তো আমার কাছে খুব বেশি কিছু চায়নি, সে চেয়েছিল শুধু মায়ের বুকে শুয়ে ঘুমাতে আর মায়ের বুকে হৃৎপিণ্ডের শব্দ শুনতে। মা বললেন, এরপর থেকে আমি যখনই শুয়ে থাকতাম বাবুকে বুকের উপরে নিয়ে ঘুমাতাম। চলাফেরা করতে থাকলেও কোলে করে রাখতাম অথবা কাপড়ের ক্যারিয়ারে পেঁচিয়ে বুকে নিয়ে রাখতাম। এই ঘটনার শিক্ষা হচ্ছে, শিশুরা মায়ের সান্নিধ্য চায়, কোনো কিছু দিয়ে এর বিকল্প হয় না, মাতৃত্বের কোনো বিকল্প হয় না। অন্যতম সলিড উদাহরণ হচ্ছে, ছোট শিশুদেরকে বুকের দুধ খাওয়াতে হয়, যেটা মা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। 2 বছর পর্যন্ত এটা প্রত্যেক শিশু সন্তানের হক। এর থেকে স্পষ্ট কারণ আর কি হতে পারে ঘরে থাকার জন্য? বুকের দুধের শারীরিক মানসিক উভয় উপকারিতাই আছে। বুকের দুধের মাঝে আল্লাহ তাআলা এমন সব উপাদান দিয়ে রেখেছেন, এমন সব অ্যান্টিবডি দিয়ে রেখেছেন, যা ছোট্ট শিশুকে নানা ধরনের রোগ জীবাণু এবং অসুস্থতা থেকে রক্ষা করে, অ্যালার্জি থেকে রক্ষা করে। প্রথম 6 মাস পর্যন্ত যে শিশুরা নিয়মিত মায়ের বুকের দুধ খায়, তাদের মাঝে কানের ইনফেকশন, শ্বাসকষ্টের সমস্যা, ডায়রিয়া এই জাতীয় রোগ খুব কমই দেখা যায়। এছাড়া ছোট শিশুরা মানুষের পরিবর্তে অন্য প্রাণীর দুধ হজম করার উপযোগী নয়। আর যেই সব শিশুদেরকে বোতলের দুধ বা ফর্মুলা দেওয়ানো হয়, তাদের তুলনায় যারা মায়ের বুকের দুধ খায় সেই সব শিশুদের বৃদ্ধি বেশি হয়, দ্রুত হয়। এছাড়া বুকের দুধ খাওয়ার মাধ্যমে শিশু মায়ের সাথে যেই ঘনিষ্ঠ শারীরিক অ্যাটাচমেন্ট পায়, সেটাও অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। প্রতিটা শিশু দুনিয়াতে আসার পর প্রথম ভালোবাসা এবং নিরাপত্তা অনুভব করে মায়ের কোলে।
আর এই ছোট্ট শিশু শৈশবে যদি মায়ের উষ্ণ স্পর্শ না পায়, যে কোনো একজন কেয়ার গিভার এসে শিশুর মুখে একটা বোতল ঢুকিয়ে দিল, ফিডার দিল, শিশু সেটা খাচ্ছে নাকি না খাচ্ছে সেদিকে কোনো মনোযোগ নেই, এতে শিশুর মানসিক চাহিদা কিছুতেই পূরণ হয় না। অনেকেই এই বিষয়গুলো বুঝতে পারেন না। বুকের দুধ খাওয়ানোর সময় অনেক মা শিশুর দিকে আই কন্ট্যাক্ট করেন না, সেলফোন ব্রাউজ করতে থাকেন। অথচ শিশুর অবস্থান থেকে যদি এই বিষয়টাকে চিন্তা করতেন তাহলে বুঝতেন শিশুর জন্য এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ। শিশু শুয়ে আছে মায়ের বুকে, মায়ের বাহুবন্ধনে, নিজেকে শান্ত এবং নিরাপদ মনে করছে। মা শিশুর চোখের দিকে তাকাচ্ছে, শিশু মায়ের চোখের দিকে তাকাচ্ছে। শিশু মায়ের গায়ের উষ্ণতা অনুভব করছে, মা শিশুর হার্টবিট অনুভব করতে পারছেন, এমনকি শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছেন। যখন মায়ের কোলে থাকা শিশু পর্যাপ্ত দুধ পায়, শিশু তৃপ্ত হয়, মায়ের উষ্ণ দুধে শিশুর পেটটা ফুলে ওঠে, এই দৃশ্য দেখা মায়ের জন্য কতটা আনন্দদায়ক আর তৃপ্তিকর। এভাবে মায়ের কোলে দুধ খেতে থাকা শিশু একসময় তৃপ্ত হয়ে ঘুমিয়ে যায়। শিশুর এই চাহিদা অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। এই সার্ভিস দেওয়া বাবার পক্ষে সম্ভব নয়। এরপরেও অনেকে বলে থাকেন, মা কেন বাচ্চা দেখার জন্য বাসায় থাকবে, যে কোনো কেয়ার গিভার হলেই নাকি যথেষ্ট, বাবা চাকরি ছেড়ে বাসায় থাকুক, বাচ্চা কি শুধু আমার একার নাকি? মেয়েরা শুধু করবে সন্তান গর্ভধারণ আর প্রসবের কাজটা, এর পরের কাজগুলো নাকি ছেলেরাও করতে পারে। মা কেন বাসায় থাকবে, বাবারা চাকরি ছেড়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ঘরে থাকুক। এই দাবি কোনো নতুন দাবি নয়। আমেরিকান রক্ষণশীল মহিলা ফিলিস শ্যাফলি, যিনি নারীবাদের বিরুদ্ধে জীবনভর সংগ্রাম করেছেন, তিনি এইসব প্রশ্নের জবাবে বলতেন, আমি যখন বিভিন্ন কলেজে ক্যাম্পেইন করতে যেতাম, সেখানে তরুণী মেয়েরা প্রায়ই আমাকে এই ধরনের প্রশ্ন করত। এই প্রশ্নের উত্তরে আমার কাছে সবসময় একটি জবাব রেডি থাকত। আমি বলতাম, আমার কাছ থেকে তোমাদের এর উত্তর শোনার দরকার নেই, তোমরা নিজেরাই এমন স্বামী খুঁজে বের করো যে কিনা তোমাদের এই প্রস্তাবে রাজি হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি জানি এই ধরনের পুরুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। একদিকে বলা হচ্ছে জনসংখ্যার অর্ধেক ঘরে বসে থাকলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে না, আবার এরাই বলছে বাবা চাকরি ছেড়ে ঘরে বসে থাকুক। মেয়েদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে পাত্র হিসেবে এমন পাত্রকেই তারা বেশি পছন্দ করেন যারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। কিছুদিন আগে বিবিসি বাংলায় একটি অনুষ্ঠানে জানতে চাওয়া হয়েছিল পাত্র হিসেবে কেমন ছেলে পছন্দ। বিভিন্ন শ্রেণীর নারীরা সবাই এক বাক্যে জানিয়েছেন, পাত্রকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে হবে, আমার তুলনায় বেশি আয় করতে হবে, সামাজিক অবস্থানেও আমার থেকে উঁচুতে থাকতে হবে। কাজেই এই অবস্থার বিপরীতে গিয়ে কোনো ছেলে যদি বলে আমি কোনো চাকরি বাকরি করব না, ঘরে বসে থাকব আর তোমার বাচ্চা দেখব, তাহলে বিয়ে এবং বিয়ের পরে বাচ্চা হওয়া দূরে থাক, মেয়েরা ওই পাত্রকে বিয়ে করতেই রাজি হবে না। কাজেই মা কেন চাকরি ছাড়বে, বাবা চাকরি ছেড়ে ঘরে থাকুক আর বাচ্চা দেখুক, এটা হচ্ছে শুধুমাত্র একটি মুখের কথা বা অজুহাত, মাতৃত্বের দায়িত্ব এড়ানোর জন্য এবং নিজের গিল্ট ফিলিংসকে প্রবোধ দেওয়ার জন্য একটি অজুহাত। সন্তান বিকাশে বাবা এবং মা উভয়ের ভূমিকা রয়েছে, উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ, কিন্তু মায়ের ভূমিকা বাবার মতো নয়, কিংবা বাবার ভূমিকাও মায়ের মতো হয় না। শৈশবের প্রাথমিক সময়টাতে সন্তানকে বড় করার ক্ষেত্রে মায়ের ভূমিকা বেশি থাকে। আদর, মমতা, ভালোবাসা, অ্যাটাচমেন্ট দিয়ে শিশুকে বড় করতে হয়। এরপর শিশু যখন কিছুটা বড় হয়, বাইরের দুনিয়া বোঝার মতো বয়স তার হয়ে যায়, তখন সন্তান বড় করার ক্ষেত্রে বাবার ভূমিকাই মুখ্য বা প্রধান। সন্তানরা তাদের বাবাকে দেখে একজন আদর্শ পুরুষ হিসেবে, একজন রোল মডেল হিসাবে। তারা প্রত্যাশা করে বাবা তাদেরকে দায়িত্ব নিতে শেখাবে। ছেলে সন্তান প্রত্যাশা করে বাবা তাকে শেখাবে দায়িত্ব নিতে, আর মেয়ে সন্তান প্রত্যাশা করে বাবা তাকে নিরাপত্তা দেবে। কোনো পরিবারে যদি বাবা না থাকে, অথবা বাবা থাকার পরেও যদি সেখানে বাবার দায়িত্ব পালন করা না হয়, তাহলে সন্তানদের উপরে বিপর্যয় নেমে আসে। মা না থাকলে এক ধরনের বিপর্যয়, আর বাবা না থাকলে আরেক ধরনের বিপর্যয়। সন্তানরা একটু বড় হয়ে যখন বাইরের দুনিয়ার সাথে মেলামেশা করতে থাকে, তখন যদি বাবা না থাকে তাহলে নানা ধরনের ক্ষতি দেখা যায়। যেমন এর মাঝে রয়েছে আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের ঘাটতি, হাই স্কুল থেকে ড্রপ আউট, ঝরে পড়া। আমেরিকার পরিসংখ্যান থেকে দেখা যায় 71% স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর পরিবারে বাবা ছিল না। স্কুল পালানো, দায়িত্বহীনতা, টিনেজ প্রেগন্যান্সি, অশ্লীলতা, আরেকদিকে আছে কিশোর গ্যাং, স্কুল শুটিং, কিশোর অপরাধ। কিশোর অপরাধীদের মধ্যে 85% বড় হয়েছে সিঙ্গেল মাম পরিবারে। আরও আছে মাদকাসক্তি এবং গৃহহীনতা। আমেরিকার 90% গৃহহীন শিশুর বাবা নেই, ইত্যাদি নানা ধরনের সমস্যায় তারা আক্রান্ত।
বাবা আর মায়ের মধ্যে আরও কিছু পার্থক্য। নারী দেহে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেশি থাকে আর পুরুষের দেহে ভ্যাসোপ্রেসিন হরমোন বেশি থাকে। এই বায়োলজিক্যাল পার্থক্যের কারণে প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও নারী এবং পুরুষের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। অক্সিটোসিন হরমোনকে বলা হয় ট্রাস্টিং বা বন্ডিং হরমোন। এই হরমোন নিঃসরণ হলে মা ও শিশুর মধ্যে একটি ইউনিক বন্ডিং তৈরি হয়। এই হরমোন বাবার দেহে কম পরিমাণে থাকে, তুলনামূলকভাবে ভ্যাসোপ্রেসিন হরমোন থাকে বেশি পরিমাণে, যা যে কোনো বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, একটি শিশু যখন কোনো ভয় বা আশঙ্কা বা বিপদ অনুভব করে তখন বাবা মা দুজনে কিন্তু একইভাবে শিশুকে সান্ত্বনা দেয় না বা নিরাপত্তা জানায় না। একটি ছোট্ট শিশু পড়ে গিয়ে ব্যথা পেল, মা আর বাবা দুজনের আচরণ সেম হয় না। মা শিশুকে কোলে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে আদর করে চুমু খায়, আর বাবা হয়তো বলে উঠেন, কিছু হয়নি, উঠে দাঁড়াও। মা শিশুকে কোলে নিয়ে আদর করছে আর বাবা হয়তো সেই শিশুর সাথে দৌড়ঝাঁপ, লাফালাফি এই ধরনের খেলাধুলা করছে। শিশুর জন্য এই উভয় ধরনের স্পর্শ গুরুত্বপূর্ণ। একদিকে তাকে শান্ত রাখা, আরেকদিকে তাকে খেলাধুলা এবং উত্তেজনা সৃষ্টিকারী আচরণ উভয়টারই প্রয়োজন আছে। এছাড়া নারীবাদী বয়ানের সেই কথাটি তো একটু আগেই বলা হলো, এত কষ্ট করে একজনকে দিয়ে যদি আরেকজনের কাজ করানো হয় তাহলে তো প্রথমে যার কাজ যেটা সেটা করলেই ভালো। আর যদি বাবারা ঘরে বসে থাকেন তাহলে সেই তো জনসংখ্যার অর্ধেক ঘরে বসে সন্তান দেখল। তাদের কথা অনুসারে অর্ধেক জনসংখ্যা বসে থাকলে তো দেশের অর্থনৈতিক উন্নতি হবে না। এর বাইরে থাকলো মায়ের বিপরীতে অন্য কোনো মহিলাকে দিয়ে বাচ্চার মায়ের ভূমিকা পালন করানো। এখানেও একই কথা প্রযোজ্য। প্রথমত, সেই তো একজন মহিলার পরিবর্তে আরেকজন মহিলাকে নিয়ে আসা। তার পরিবার, সেখানে ছোট বাচ্চা থাকবে, তাকে দেখবে কে? সুতরাং এই অন্তহীন চক্র চলতেই থাকবে। এছাড়া মা যে আন্তরিকতা নিয়ে সন্তান দেখবে, ভিন্ন কোনো মহিলাকে বেতন দিয়ে সেই আন্তরিকতা পাওয়া কখনোই সম্ভব হয় না। কয়েকটি প্রশ্ন করলে জেনে নেওয়া যায়, মায়ের বিপরীতে আপনি যাকে বেবিসিটার হিসেবে, কেয়ার গিভার হিসাবে বা ন্যানি হিসেবে চাকরি দিতে চাচ্ছেন সে কতটা আন্তরিক হবে। প্রথমে প্রশ্ন করতে পারেন, আপনার সন্তান সে কি ওই মহিলা বা মেয়ের কাছে গিয়ে কমফোর্ট ফিল করে কিনা, তার সাথে শিশু সন্তান যথেষ্ট পরিমাণ আই কন্ট্যাক্ট করে কিনা। মানুষ যাদের কাছে অস্বস্তি অনুভব করে তাদের সাথে আই কন্ট্যাক্ট করতে চায় না। ওই অপরিচিত মহিলার স্পর্শে আপনার শিশু সন্তান সে কি কমফোর্টেবল ফিল করবে? দ্বিতীয়ত, সেই মহিলার কাছে কিংবা সেই মেয়ের কাছে প্রশ্ন করতে পারেন, এই ছোট বাচ্চা দেখায় তোমার কোনো অভিজ্ঞতা আছে? তুমি কি ছোট বাচ্চা দেখার কাজটি এনজয় করো, নাকি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এই কাজে এসেছো? এই কাজে তোমার কোনো উৎসাহ আছে? আরও প্রশ্ন করতে পারেন, তোমার ছোট বাচ্চা কোথায়, তাকে কে দেখাশোনা করছে? এই ধরনের আরও অনেক প্রশ্ন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব প্রশ্নের উত্তর হয় নেতিবাচক। কাজেই যেখানে মায়ের প্রয়োজন, অন্য কোনো মানুষ দিয়ে মায়ের বিকল্প হয় না। এরপর বাকি রইল শুধু ডে কেয়ার সেন্টার। অনেক কর্মজীবী মা মনে করেন, ভালো মানের ডে কেয়ার সেন্টার থাকলে মায়েদের চিন্তার কিছু নেই, বাচ্চা সেখানে ভালোই থাকবে, ভালোই বড় হবে। এই সম্পর্কে আগেও বলা হয়েছে, বিখ্যাত সাইকিয়াট্রিস্ট জন বলবির সেই উক্তি, পরিবারে যেই সার্ভিসটা আপনি ফ্রিতে পাবেন সেটা যদি পরিবারের বাইরে গিয়ে কোনো ইনস্টিটিউশন থেকে কিনতে হয় তাহলে বলতেই হয় সেই পরিবারের অবস্থা আসলেই খুব খারাপ। ঐতিহাসিকভাবে জানা যায়, ডে কেয়ার সেন্টারের ধারণা শুরু হয়েছিল নিম্ন আয়ের পরিবারে যেই সব শিশুদেরকে বাড়িতে নিরাপদে রাখার কোনো ব্যবস্থা থাকে না, যাদের বাবা মা দুজনেই বাইরে কাজ করেন, সেই সব শিশুদের কথা ভেবে। জেরি পল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকোর ইনফ্যান্ট প্যারেন্ট প্রোগ্রামের পরিচালক, তিনি বলেন, একদল মুরগির সামনে খাবার ছিটিয়ে দিলে যেই অবস্থা হয়, ডে কেয়ারে থাকা বেশিরভাগ শিশুদের অবস্থা ওই রকমের। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এতগুলো শিশুর মাঝে যেই শিশুটা সবচেয়ে বেশি চিৎকার করবে, চেঁচামেচি করবে, যার আচরণ সবচেয়ে বাজে হবে, সেই শিশুটাই সেখানে প্রথমে মনোযোগ পাবে। অধিকাংশ কেয়ার সেন্টার ওভারলোডেড, আর বাচ্চারা একজন আরেকজনের সাথে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় লিপ্ত। ডক্টর ডায়ান ফিশার লিখেছেন, একাডেমিক, শিশু ডাক্তার এবং অন্যান্য বিশেষজ্ঞরা এইসব কেয়ার সেন্টারের ক্ষতির দিকগুলো নিয়ে চুপ করে থাকেন। আর যারা এইসব সেন্টারের পক্ষে ওকালতি করেন, শুধুমাত্র তাদেরকেই আমরা সবখানে দেখতে পাই এর পক্ষে উচ্চস্বরে কথা বলতে, টিভি কিংবা ম্যাগাজিনে। অনেক মায়েরাই ধরে নেন, যেহেতু শিশু ডাক্তাররা এইসব নিয়ে খুব বেশি কথা বলছে না, হয়তো বা কেয়ার সেন্টার তেমন একটা ক্ষতিকর নয়। কিন্তু ডক্টর ডায়ান ফিশার বলেন,
তাদের চুপ থাকার কারণ এই বিষয়ে বেশি কথা বললে তাদের রোগীর সংখ্যা কমে যাবে। বহু রিসার্চের মাধ্যমে প্রমাণিত ছোট বাচ্চাদের থাকার আদর্শ জায়গা হচ্ছে বাড়ি। সাইকোলজিস্ট জন বলবি, যিনি অ্যাটাচমেন্ট থিওরির জনক, তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, একটি শিশু বড় হওয়ার পর কতটা আন্তরিকভাবে আরেকজন মানুষের সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করতে পারবে, তার নিজের মানসিক স্বাস্থ্য কেমন হবে, বিষয়টা নির্ভর করে পিতামাতার সাথে তার মানসিক বন্ধনের শক্তি ও গুণগত মানের উপর, বিশেষ করে মায়ের সাথে তার মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাটাচমেন্টের উপর। যে শিশু শৈশবে মায়ের কাছ থেকে কমফোর্ট পেয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে আরেকজন মানুষকে কমফোর্ট দিতে পারে। আমেরিকান সাইকোলজিস্ট জে বেলস্কি তিনি বলেন, এই কেয়ার সেন্টারগুলো শিশু এবং তার প্যারেন্টসের মাঝে একটি অনিরাপদ বা ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করে, শিশুদের মাঝে আগ্রাসী মনোভাব তৈরি হয়, শিশুরা বিদ্রোহী হয়ে ওঠে। তিনি যেসব ডে কেয়ার সেন্টারের শিশুদের উপরে স্টাডি করেছেন তাদের অর্ধেকের মধ্যে তিনি দেখেছেন বিভিন্ন ধরনের নেতিবাচক আচার আচরণ। শিশু যত বেশি সময় মায়ের কাছ থেকে দূরে থাকে তাদের মাঝে তত বেশি নেগেটিভ সমস্যা দেখা যায়। এ কারণে দেখা যায় কেয়ার সেন্টারে থাকা শিশুদের মাঝে কান্নাকাটি করার পরিমাণ বেশি, বিভিন্ন ধরনের ঝামেলা করা, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখা, চুপচাপ থাকা, বন্ধুদের মাধ্যমে বেশি প্রভাবিত হওয়া, বড়দের সাথে বেশি মেলামেশা না করা, কোনো কাজ সফলভাবে শেষ না করা, এইসব প্রবণতা বেশি দেখা যায়। মায়ের কাছে না থেকে যেসব শিশু কেয়ার গিভার কিংবা কেয়ার সেন্টারে বড় হয় তাদের মাঝে 3 গুণ বেশি আচরণগত সমস্যা দেখা যায়। সুতরাং কেয়ার সেন্টার কখনো মাতৃত্বের বিকল্প হতে পারে না। আর 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য চিকিৎসক, সাইকোলজিস্ট সবাই বলে থাকেন ডে কেয়ার সেন্টার হচ্ছে সবচেয়ে জঘন্য ব্যবস্থা। আরেকটি সমস্যা হচ্ছে এই কেয়ার সেন্টারগুলোতে একজন শিশু নির্দিষ্ট কোনো কেয়ার গিভার পায় না। সেবাদানকারী একাধিক কর্মীর মাঝে শিশু ঘোরাফেরা করতে থাকে, ফলে কারোর প্রতি শিশুর অ্যাটাচমেন্ট তৈরি হয় না, তাদের মানসিক চাহিদা পূরণ হয় না। আরেকটি দিকে ইঙ্গিত করে সাইকোলজিস্ট এরিকা কমিসর বলেছেন, অধিকাংশ কেয়ার সেন্টারগুলোতে এক ধরনের কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়। কৃত্রিমভাবে সেখানে হই হুল্লোড় আনন্দ করে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যা সেই ছোট বাচ্চাদের বিকাশের জন্য ওভার স্টিমুলেটিং। আবার অনেকে মনে করে থাকেন এত বাচ্চারা একসাথে থাকলে শিশুদের মধ্যে সোশ্যাল স্কিল তৈরি হবে। সোশ্যালাইজেশন শিশুদের বিকাশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে 2 বছরের কম বয়সী শিশুরা এই ধরনের সামাজিক পরিবেশের জন্য মানসিকভাবে কিংবা আবেগীভাবে উপযুক্ত নয়। এটা যেন কেউ হাঁটতে শেখার আগেই তাকে দৌড়াতে বাধ্য করার মতো। এই কেয়ার সেন্টারগুলোর বিকল্প হিসেবে আরেকটি নতুন উৎপাত শুরু হয়েছে, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন মিথ। আর্লি বলতে 3 থেকে 4 বছর বয়সেই বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার কালচার শুরু হয়ে গেছে। যদিও এটা অনেক দেশে ঐচ্ছিক, কিন্তু ভবিষ্যতে এটাকেই বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এত ছোট বয়সে বাচ্চাদেরকে কেয়ার সেন্টারের বদলে সেই সব প্রি স্কুল সেন্টারে দিলে তারা অনেক বেশি মেধাবী হবে বা পরবর্তী পড়ালেখায় ভালো করবে, কিংবা একসাথে অনেক বাচ্চা থাকলে তারা অনেক বেশি সোশ্যাল হবে, এই ধরনের দাবির কোনো তথ্য প্রমাণ নেই। বরং তথ্য প্রমাণে এর বিপরীত বিষয়টাই দেখা যায়। এত ছোট বয়সী বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর কারণে তারা বার্ন আউট হয়, স্ট্রেস ফিল করে, ছোট বয়সেই তারা পড়ালেখার প্রতি বিতৃষ্ণ হয়ে ওঠে। এই ছোট বয়সে তাদেরকে স্কুলে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই বাচ্চাদেরকে দেখার জন্য মাকে বাড়িতে থাকতে না হয়। একদিকে এই ছোট বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে, আরেকদিকে তাদের স্কুলে থাকার সময়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। মাত্র 30-40 বছর আগেও বিশ্বব্যাপী ছোট বাচ্চাদের স্কুলে 3 কিংবা 4 ঘন্টার বেশি সময় ক্লাস হতো না। এখন এইসব ছোট বাচ্চাদের স্কুলে কমপক্ষে 6, 7 কিংবা 8 ঘন্টা বা এর থেকেও বেশি সময় কাটাতে হয়। এর সাথে আরও যুক্ত হচ্ছে আফটার স্কুল অ্যাক্টিভিটিস নামে নতুন উৎপাত। স্বাভাবিকভাবেই এই বাচ্চারা স্ট্রেস ফিল করে এবং বার্ন আউট হয়ে যায়। এর ফলে এমনকি প্রাইমারি স্কুলগামী বাচ্চাদের মধ্যেও স্ট্রেস রিলেটেড নানারকম সমস্যা দেখা যাচ্ছে। এই তথ্য জানিয়েছেন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানস। এর ফলে আশ্চর্যজনক হলেও সত্যি, ক্লাস 1-2 গামী বাচ্চাদের জন্যও অনেক স্কুলে স্ট্রেস রিলেটেড কোর্সের ব্যবস্থা করা হচ্ছে। প্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন মাতৃত্ব বনাম ক্যারিয়ার, ক্যারিয়ার বনাম মাতৃত্ব, এই দ্বন্দ্বের মাঝে যারা ক্যারিয়ারকে মাতৃত্বের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তারা যেই সকল 10টি মিথে বিশ্বাস করেন সেগুলোর খণ্ডন সম্পর্কে। এই সিরিজ শুনে যদি আপনার মনে হয় যে আপনিও নারীবাদী চেতনার ফাঁদে আটকে গেছেন, তাহলে এখনই সময় নিজেকে পরিবর্তন করুন। জীবন সবসময়ই পরিবর্তনশীল, মানুষ বেঁচে থাকলেই বদলায়।
কেউ ক্যারিয়ার পরিবর্তন করে, কেউ লাইফস্টাইল পরিবর্তন করে, এমনকি দিনের দিশা পাওয়ার পর কেউ বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে। সত্য কি সেটা বোঝার পর যদি মনে প্রাণে কবুল করে নেন তাহলে পরিবর্তন হবেই। কিন্তু সেজন্য প্রথমে সমস্যাগুলোকে স্বীকার করতে হবে। সমস্যা স্বীকার করাই এই লড়াইয়ের অর্ধেক বিজয়। নারীবাদী আন্দোলনের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি যারা নেতৃত্বস্থানীয়, তাদের অনেকেও নিজেদের জীবদ্দশাতেই তাদের চিন্তাধারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে যে স্বভাব প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে উল্টো স্রোতে চলতে গেলে আপনি একসময় ক্লান্ত হয়ে হার মানতে বাধ্য হবেন। সিরিজে আগেও বলা হয়েছে, নারীবাদী সাংবাদিক এবং লেখিকা অ্যানি টেইলর ফ্লেমিং, যিনি একসময় মাতৃত্বের খুব বিরোধী ছিলেন, যিনি সবসময় গর্ভপাতের পক্ষে থাকতেন, নারীবাদী আন্দোলন যখন তুঙ্গে, সেই 60-এর দশক এবং 70 দশকের সময়ের কথা, তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসে প্রকাশ্যে বলতেন, যদি আমি জানতে পারি আমি প্রেগনেন্ট তাহলে এখনই গর্ভপাত করে ফেলব। সেই একই মহিলা 20 বছর পরে বই লিখলেন, বইয়ের শিরোনাম দিলেন মাদারহুড ডিফার্ড। সেখানে তিনি লিখেছেন আফসোস করে যে এখন আমি 40 বছর বয়সের একজন মহিলা, আমি মাতৃত্ব থেকে ক্যারিয়ারকে সবসময় প্রাধান্য দিয়েছি, আর এখন আমি হাহাকার করছি মাতৃত্বের জন্য। মাতৃত্বের হাহাকার আমাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। তিনি বলছেন, আমার ইচ্ছা হয় জানালা দিয়ে মুখটা বের করে চিৎকার করে বলি, ও হে গ্লোরিয়া, ও হে জার্মেন, ও হে কেট মিলেট, এখন আমাকে বোঝাও সন্তান ছাড়া জীবন কাটাতে কেমন লাগে। শিশু তো মায়েরই গায়ের রক্ত মাংস। তোমাদের ওইসব মতাদর্শ কি একজন নারীর শূন্য গর্ভের সমান দামি? একইভাবে মাতৃত্বের জন্য হাহাকার করেছে জার্মেন গ্রেয়ার এবং সিমন দ্য বিভুয়ার পর্যন্ত। আর এইসব নারীদের মধ্যে মাতৃত্বের ব্যাপারে অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি ঘটনা আমরা এই সিরিজে উল্লেখ করেছি, এলিস ওয়াকারের মেয়ে রেবেকা ওয়াকারের ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা। আধুনিক নারীদের যে সমস্যা মাতৃত্বের ব্যাপারে সেটা হচ্ছে মাতৃত্বের বিষয়টা যে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটা কেউ তাদেরকে বলে দেয় না, কেউ তাদেরকে শেখায় না। ফলে মাতৃত্বের ব্যাপারে তাদের কোনো প্রস্তুতি থাকে না, চিন্তা ভাবনা থাকে না, যেন বা এটা তাদের জীবনের কোনো অংশই নয়। শুধুমাত্র ক্যারিয়ারকে সামনে রেখে ছোটবেলা থেকে একজন মেয়ে বড় হতে থাকে। এর ফলে কারো ক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যে মা হওয়ার স্বপ্নটাই অপূর্ণ থেকে যায়। যারা ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে চিরতরে মা হওয়ার সুযোগ হারিয়ে ফেলছে, তারা হয়তো বা নারীবাদের সবচেয়ে এক্সট্রিম ফলাফলটাই পেয়েছে। কিন্তু ওদের বাইরেও আছে আরও লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে যারা প্রতিনিয়ত ক্যারিয়ার বনাম মাতৃত্বের মাঝে অসহনীয় এক টানাপোড়েনের শিকার হচ্ছে। সহজ কথাগুলোই কেউ তাদেরকে সহজে বুঝিয়ে বলেনি। ক্যারিয়ার নিয়ে এত অবসেসড হওয়ার কিছু নেই, কিংবা এমন কোনো ক্যারিয়ার করতে পারো যাতে তোমার মাতৃত্ব ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো কেউই কখনো তাদেরকে বলেনি। আবার কোনো নারী যদি একাধিক সন্তানের মা হতে চান তাহলে তার জন্য একের পর এক একাডেমিক ডিগ্রি নিয়ে ক্যারিয়ার সাজানোর চিন্তা করা এর সাথে মানানসই হয় না, এটাও কেউ তাদেরকে বলেনি। ফলাফল, যতক্ষণ পর্যন্ত একজন নারী মা না হচ্ছে, সন্তান প্রসবের পর কোলে সন্তান নিয়ে বসে আছে, এর আগ পর্যন্ত মাতৃত্বের বিষয়টা নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা থাকে না। সন্তান হওয়ার পর কোলে সন্তান নিয়ে বুঝতে পারে এতদিনের জীবনের পরিকল্পনা ধীরে ধীরে এক কঠিন দ্বন্দ্বের সম্মুখীন হতে যাচ্ছে। তখন সেই নারীরা নিজেদেরকে আবিষ্কার করেন এক অসহায় অবস্থায়। এর আগ পর্যন্ত কখনোই তারা ভাবেননি যে সেই দুধের শিশুর যত্ন নেওয়ার জন্য তাদেরকে বাধ্য হয়ে বাসায় থাকতে হবে, মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাচ্চা দেখতে হবে। আর মাতৃত্বের যে মমতা, সহজাত বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য, সেটাকে তো আর কেউ অস্বীকার করতে পারেন না। কিন্তু তখন আর কি করবেন? বাধ্য হয়ে সেই দুধের শিশুকে বাসায় রেখে কয়েক মাস পরে আবার কাজে যোগদান করতে হয়। বাচ্চা যখন আরেকটু বড় হয় তখন শুরু হয় আরেক বিভীষিকা। প্রতিদিন সকালে বাচ্চাকে লুকিয়ে কান্নাকাটি করিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে জোর করে ঘর থেকে বের হতে হয়। এক অসহনীয় পরিস্থিতি। তবুও মেয়েদেরকে কাজে যেতেই হবে। এরপর সেই বাচ্চার বয়স 2 বছর 3 বছর হয়ে গেলেই তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রি স্কুল সেন্টারে অথবা কেয়ার সেন্টারে। এইসব মায়েরা যদি নিজের সাথে সত্যবাদী হন, অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন তাদের এতদিনের এই পুরো লাইফস্টাইলে কোথায় যেন এক বিরাট ভুল হয়ে গেছে। নিজের সাথে সত্যবাদী হলে তাদের চিন্তা করা উচিত, সত্যিই কি নিজের জীবনের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের জীবনের স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য এই ক্যারিয়ারের পিছনে ছুটছেন?
নাকি নিজের বিশ্বাস, দিন, ধর্ম, মূল্যবোধ বিসর্জন দিয়ে অন্য কারো শেখানো মূল্যবোধ প্রতিষ্ঠা করা তার পেছনে ছুটছেন। সবাই যা করছে আমাকেও তাই করতে হবে, সবাই যার পেছনে ছুটছে আমাকেও তার পেছনে ছুটতে হবে। কাজেই এখনই সময় নারীবাদ এবং মডার্নিজম প্রভাবিত অন্যান্য মানবরচিত আদর্শের বাতিল চিন্তাগুলো ছুঁড়ে ফেলার জন্য। সত্যিকার অর্থে একজন নারী যদি স্বাধীন, স্বনির্ভর এবং এম্পাওয়ার্ড হতে চান, তাহলে সবার আগে তার উচিত ফেমিনিজমকে সমূলে বর্জন করা। এটাই সত্য, এটাই বাস্তবতা। কথিত লিবারেল কালচার থেকে নিজেকে পৃথক করলেই আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন। আল্লাহ তাআলা যে সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার নিয়মের অধীনে সেই ফিতরাতগত বৈশিষ্ট্যের মাঝে থাকাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। কারণ ফিতরাতের বৈশিষ্ট্যে থাকলে কাউকে স্রোতের বিরুদ্ধে উল্টোভাবে চলতে হয় না। নারী আর পুরুষ উভয়েই আল্লাহর সৃষ্টি, উভয়ে একে অন্যের পরিপূরক। নারীর উচিত নয় নারীদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের বিরুদ্ধে যাওয়া, পুরুষের উচিত নয় পুরুষদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের বিরুদ্ধে যাওয়া। এসবের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা বৃথা। কারণ মানুষ কখনো আল্লাহ তাআলার দেয়া নিয়মের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারে না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015